বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে চলছে পরিকল্পিত অপপ্রচার। ড্যাবের সমাবেশে প্রধানমন্ত্রী। আওয়ামী নীতির খেসারত দিচ্ছে দেশ, সমাধানের চেষ্টায় সরকার। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। ভারতকে হাসিনা কাজ খেলতে না দেওয়ার হুঁশিয়ারি রিজভীর। শেখ হাসিনা ইস্যুতে ফের পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকার কড়া প্রতিক্রিয়া ভাবাবে দিল্লিকে, বলছেন বিশ্লেষক। আস্থা ফেরানোর দায়িত্ব এখন মোদি প্রশাসনের। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স। জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান এনসিপির। আর আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। এবং 38 ঘন্টার চরম ভোগান্তির অবসান। যাত্রী নিয়ে ঢাকার পথে রোম বিমানবন্দরে আটকে পড়া বিমানের ফ্লাইট। কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ। ভোরের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিশেষ মহলকে সুবিধা দিতে পলাতক আওয়ামী লীগ সরকারের জ্বালানি নীতির খেসারত দিচ্ছে দেশ। সংকট সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে বর্তমান সরকার। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে সরকার প্রধান আরও বলেন, রোগীদের বিদেশমুখী হওয়া ঠেকাতে যথাযথভাবে সেবা দিতে হবে চিকিৎসকদের। আহমেদ সালেহিনের রিপোর্টে বিস্তারিত। সরকার প্রধানকে কাছে পেয়ে চিকিৎসকদের উচ্ছ্বাস। সাদরে বরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও। জাতীয় সংসদের এলডি হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকার প্রধান। পরে চিকিৎসক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের সরকারি চাকরি ও অবসরের বয়সসীমা বাড়ানো সহ বেশ কিছু দাবি তুলে ধরেন চিকিৎসক নেতারা। বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, মানবিক মূল্যবোধ থেকেই দেশের প্রান্তিক পর্যায়ে পূর্ণ চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে চিকিৎসকদেরকে। ড্যাব চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির মধ্যেও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষকে যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, এমনভাবে সেবা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়, সে আহ্বানও ছিল প্রধানমন্ত্রীর। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়, দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। জ্বালানি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ সেক্টর নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকার একটি মহলকে সুবিধা দিতেই জ্বালানির নীতিমালা করেছিল, যার খেসারত দিচ্ছে দেশের মানুষ। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশ, দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এর আগে এলডি হল চত্বরে নিম ও অর্জুনের দুটি চারাগাছ রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত 10 জনের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন, সব আন্দোলনে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্যই ছিল উন্নত বাংলাদেশ গড়ে তোলা। এ সময় সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈষম্যহীন এক সমাজ, যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের ধারাবাহিকতা। সেই লক্ষ্যে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপামর জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে দেশের মানুষ। আর সেই রক্তঝরা আন্দোলনে কেউ শহীদ হয়েছেন, কেউ হারিয়েছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই ত্যাগের বিনিময়ে যারা দেশকে নতুন করে গণতন্ত্রের পথে হাঁটতে শিখিয়েছেন, সরকার তাদের সম্মান ও মূল্যায়ন করতে ভোলেনি, বরং ধারাবাহিকভাবে সেই সব যোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন স্বয়ং সরকার প্রধান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত হয়েছেন এমন ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান সরকার প্রধান। এদিন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তায় একটি করে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং ২টি প্যাডেল চালিত রিকশা উপহার দেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেয়া বাহনগুলো কিভাবে পরিচালনা করা হবে তা প্রত্যক্ষ করেন। একই সঙ্গে নিরাপদে ও আইন মেনে বাহনগুলো পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ত্রাণ বিতরণ ও নবনির্মিত ১০০ ঘর হস্তান্তর করবেন তিনি। দলীয় প্রধানের এমন সফর ঘিরে উচ্ছ্বসিত সেখানকার নেতাকর্মীরা। বঙ্গোপসাগর উপকূলে বেড়ি বাঁধ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণ সহ চট্টগ্রামের উন্নয়নে বড় ধরনের সুখবরের অপেক্ষায় চট্টগ্রামবাসী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ জুড়ে চট্টগ্রামে বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দির পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রায় ২৬,০০০ ঘরবাড়ি, যার ক্ষতির পরিমাণ প্রায় ১৫০০ কোটি টাকা। এমন বাস্তবতায় বন্যা দুর্গতদের দেখতে ৯ আগস্ট রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামার জন্য উত্তর চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে প্রস্তুত হেলিপ্যাড। দুপুর ১২টায় একই সৈকতে সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। তৈরি হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আসবে, বিশেষ করে আমাদের চাওয়া আমাদের স্থায়ী একটি মজবুত বেড়িবাঁধ। পরে বাঁশখালীতে বন্যায় গৃহহারাদের হস্তান্তর করবেন ১০০ নতুন নির্মিত ঘরবাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং আমরা ১০০ ঘর, যাদের ঘর ভেঙেছিল, মানে পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাদেরকে ১০০ ঘর করে দিচ্ছি। তো ঘরের চাবি হস্তান্তর করবেন। বাঁশখালী থেকে দুপুরে হেলিকপ্টারে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে নামবেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি চলছে হেলিকপ্টারের মহড়ার। সেখান থেকে বাবুনগর মাদ্রাসা ও হাটহাজারী বড় মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। আমাদের নেতাকর্মীরা ওনার এই উপস্থিতিতে চাঙ্গা হবে এবং আমাদের সাংগঠনিক ভিত আরও বেশি মজবুত হবে বলে আমি মনে করি। ১৯২১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ১৯৯৬ সালে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন বাঁশখালীর এই বাহারছড়া ইউনিয়নে। দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগমন উপলক্ষে বাঁশখালী জুড়ে সাজ রব নেতাকর্মীদের মাঝে। সবার প্রত্যাশা, চট্টগ্রামের জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে ফের কঠিন পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকার কড়া প্রতিক্রিয়ায় মোদী সরকারকে সবকিছু নতুন করে বিবেচনা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আস্থা ফেরানোর দায়িত্ব এখন ভারত সরকারের। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পর আবারও টানাপোড়েন বাংলাদেশ ভারত সম্পর্কে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল এই আয়োজনে দেশটির সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি অনুষ্ঠানের ২ দিন আগে ৩রা আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে ওঠে বিষয়টি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে বিষয়ে সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা। জবাবে ভারতীয় হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দিলেও তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি।
বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পরপরই বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে অবশ্য শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না দেশটি। সরকার उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है। যদিও বিশ্লেষকরা মনে করেন, প্রকাশ্যে যাই বলা হোক না কেন, দিল্লিতে ভারত সরকারের সম্মতি ছাড়া শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান সম্ভব ছিল না। তবে ঢাকার প্রতিক্রিয়ার পর পুরো বিষয়টি ভারত নতুন করে ভাবতে পারে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। সেটা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এক ধরনের একটা নেতিবাচক ছায়া ফেলছে। তবে বাংলাদেশের প্রতিবাদের পরে ভারতের দিক থেকে যে বক্তব্যটা এসছে, সেটা আমি বলবো যে তারা এই বিষয়টা আরো ঘনীভূত হোক সেটা তারা চাচ্ছেন না। বাংলাদেশ থেকে কিন্তু আমাদের রিয়াকশনটা ওয়াজ স্ট্রং। আমার ধারণা তাদেরকে এখন একটা ধারণা দেবে যে আসলে এই বিষয়টা তারা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে এই বিষয়টার ব্যাপারে তারা একটু বাড়তি সতর্ক হতে হবে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফেরানোর বল এখন দিল্লির কোর্টে। কৌশলী হতে হবে ঢাকাকেও। বরঞ্চ এখন এই সম্পর্ককে আবার চালু করতে গেলে খানিকটা বাড়তি উদ্যোগ তাদের দিক থেকে নিতে হবে। কারণ বাংলাদেশ কিন্তু এখন অবজার্ভ করবে তাদের যে ভারত আসলে কি চায়। কাজেই সম্পর্ককে যদি স্বাভাবিক জায়গায় নিতে হয়, যেগুলো স্পর্শকাতর বিষয় আছে সেগুলোকে দূরে রেখে দুই দেশের স্বার্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যেগুলো নিয়ে আমরা পরস্পরের সাথে কাজ করতেই হবে, সেগুলোতেই মনোযোগ দেওয়াটাই আমার মনে হয় এই মুহূর্তের জন্য সমীচীন হবে। ভারত বৃহৎ দেশ হিসেবে আমাদেরকে আস্থায় নিতে পারে, তাদের দায়িত্ব আছে আমাদেরকে কনফিডেন্সে নেওয়া এবং আমাদেরকে কনফিডেন্স দেওয়া যে হ্যাঁ আসো আমরা উই ক্যান ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে পারি দুই পক্ষেরই সুবিধার জন্য। বিশ্লেষকরা বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে ভারসাম্য ও মর্যাদার ভিত্তিতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই গণঅভ্যুত্থানকে দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফল উল্লেখ করে তিনি জানান, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। আর প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ভারত সরকারকে হাসিনা কাজ খেলতে দেয়া হবে না। আর পানি সম্পদ মন্ত্রী বলেন, ফ্যাসিস্টের বিচার না করলে ক্ষমা করবে না দেশের মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনার সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকরা রক্তচক্ষুর শিকার হয়ে এ সময় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কেউ কেউ নরম সুরে কথা বলছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, জুলাই আন্দোলনকে যেন কেউ ভুলে না যায়। সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক এক ফ্যাসিস্ট এখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু না। চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন, সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। পরে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এ সময় সরকারের অনুমতি ছাড়া একজন পলাতক আসামিকে প্রেস কনফারেন্স করতে দেয় ভারত সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। 5ই আগস্টের অর্জন, এটা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আরাধনা ফল, ধারাবাহিক 17 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। এটাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে একটা ভুল পদ্ধতি। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে। আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে। সেই আইনে তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সে তদন্ত শেষ করতে পারব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে সেটা ঠিক নয়। কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক
অপরিপক্কতা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফ্যাসিস্টের বিচার না করলে ক্ষমা করবে না দেশের মানুষ। আজকে ফ্যাসিস্ট যে হুঙ্কার দিচ্ছে, যে কথা বলার চেষ্টা করছে, যদিও বাস্তবতার সহিত কোনো মিল নাই, এত অপকর্ম, এত অত্যাচার, এত নির্যাতন, এত গুম, এত খুন, সবকিছুর দায় নিয়েই হাসিনা বিচার এই দেশে হতে হবে। এ সময় জুলাই সনদ নিয়ে বিরোধী দলকে সস্তার রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান মন্ত্রী। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় গণভোট ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেন জামাত আমির। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। জুলাই এখনও শেষ হয়নি শিরোনামে প্রদর্শনীতে উঠে এসেছে 1947 থেকে 2024 পর্যন্ত বাঙালির স্বাধিকার ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস। শনিবার সকালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রদর্শনী ঘুরে দেখান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা গণভোট বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে বলেন, পুরানো বন্দোবস্তের বাইরে সরকারের কোনো অর্জন নেই। সংস্কারের চেয়ে সরকার নিজেদের লোকদের বিভিন্ন কার্ড বিতরণে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি, কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। জাতিকে আমরা বলেছি, সংসদে আমরা প্রতিকার পাই নাই, ন্যায় বিচার পাই নাই, আপনাদের অধিকার সংসদে তারা মেনে নেয় নাই। এখন আপনাদেরকে সাথে নিয়েই সেই অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব, আন্দোলন করব, সেই আন্দোলনে আমরা আছি। একই দিন রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা সম্মেলনে যোগ দেন জামাত আমির। এতে দেশ গঠনে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। এ সময় জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান জানান নাহিদ ইসলাম। আনুষ্ঠানিক উদ্বোধনীর তৃতীয় দিন শনিবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন এনসিপি আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন 2024-এর জুলাই অভ্যুত্থানের সারথীরা। প্রায় 1.5 ঘন্টা জাদুঘরের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান জানান তিনি। আমরা এর আগে দেখেছি, এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এটা হয়েছে, দলীয়করণ হয়েছে, একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর, সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে। বিএনপি ভারতকে ভয় পাচ্ছে এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের সঙ্গে ভারতও জড়িত ছিল। তাদের আপোষ মনোভাবে দিল্লিতে বসে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন বলে মন্তব্য করেন তিনি। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে। এই সরকারের এই আপোষকামী মনোভাবের কারণে কিন্তু আমরা দেখলাম দিল্লিতে কনফারেন্স করে এখন পতিত স্বৈরাচার শক্তি তারা হুঙ্কার দিচ্ছে এবং সরকার একটা শুধু প্রেস রিলিজ দিয়ে তার দায়িত্ব শেষ করছে। এছাড়াও জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করে নতুন আইন প্রণয়নেরও দাবি জানান নাহিদ ইসলাম। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় দলটি। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে রোববার 11 দলের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে।
বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি 11 দলীয় ঐক্যের বৈঠকে চূড়ান্ত করা হবে। এক 11 সরকারের সময় ডিজিএফআইয়ের জেআইসি সেলে আটকে রেখে নির্যাতন করা হয় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 24-এর 5 আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় এর বেশিরভাগ আলামত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক সহ আইনজীবীদের নিয়ে গোপন বন্দিশালা পরিদর্শনের পরে কথা জানান চিফ প্রসিকিউটর। এদিকে সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল হাসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। জানালাবিহীন মাত্র কয়েক ফুটের অন্ধকার ঘর, যার মধ্যে আটকে রেখে নির্যাতন। দেয়ালে দেয়ালে লেখা ছিল সেই আর্তনাদ আর হাহাকার। ডিজিএফআই এর গোপন বন্দিশালা জেআইসি সেলে এমন নির্যাতনের অভিযোগ। শনিবার সকালে বন্দিশালাটি পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারক, প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানায় 1-11 সময় এখানে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলো বিচারের রিফ্লেকশন হবে। চিফ প্রসিকিউটর জানান 26টি সেলে শ্রেণী বেঁধে রাখা হতো বন্দীদের। 24-এর 5 আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। বিচারকরা সশরীরে পরিদর্শন করায় ন্যায় বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। এরকম অসংখ্য তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্য তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি। টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। যদিও আসামি পক্ষের আইনজীবীদের দাবি, আদালতে বন্দীদের সাক্ষ্যের সঙ্গে মিল খুঁজে পাননি তারা। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফ এর বন্দিশালায় থাকার সময় আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা কোনো কিছু দেখেন নাই। অথচ আজকে যে রুমটি 17 ফিট বা 21 ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে, সেই রুমে কিন্তু 2টো জানালা আছে দক্ষিণ দিকে। সেই জানালা দিয়ে প্রথমে দেখা যায় গাছ। তাহলে যে ব্যক্তি গাছ দেখে নাই সেই ব্যক্তি কি করে এই মেজবি দেখে, মেজবির উল্টা ওয়াল দেখে? এর আগে র্যাবের একটি টর্চার সেল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। শীঘ্রই র্যাব 2 ও ডিবির টর্চার সেল পরিদর্শন করবেন তারা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান সহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। দ্রুত তদন্ত শেষে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। কারিগরি সমস্যা কাটিয়ে 38 ঘন্টা পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে রোমে আজকে পড়া বিমানের ফ্লাইটটি। রোববারের মধ্যে ফ্লাইটটি দেশে ফিরবে বলে আশ্বাস সংশ্লিষ্টদের। বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন অপেক্ষারত যাত্রীরা। ইতালির রোমের আন্তর্জাতিক ফিউমিচিনো বিমানবন্দরে 38 ঘন্টা ধরে আটকে থাকা 259 যাত্রীর চরম ভোগান্তির অবসান ঘটেছে। ঢাকা থেকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 7টায় 2 জন ইঞ্জিনিয়ার এসে বিমানটি ত্রুটিমুক্ত করেন। পরে রাত 11:45 যাত্রীদের নিয়ে আকাশে ওড়ে BG306 বাংলাদেশ বিমান। শুক্রবার সকাল 8:45টায় জ্বালানি নিতে কানাডার টরন্টো থেকে রোমে পৌঁছানোর পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আটকে পড়া যাত্রীদের মধ্যে কানাডা এবং যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী প্রায় 100 জনকে রাতে হোটেলে নেওয়া হয়। তবে বাংলাদেশের পাসপোর্টধারীরা পড়েন চরম ভোগান্তিতে। ঘন্টার পর ঘন্টা তাদের বিমানবন্দরে অবস্থান করতে হয়। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নিম্নমানের খাবার সরবরাহেরও। ওইখানে যে খাওয়া টাওয়া দেওয়া হয়েছে সেগুলো প্রায় ভালো মানের খাওয়া ছিল না এবং অনেকেই খেতেই পারেনি। আর ওইখানে যেভাবে তারা রাখার বন্দোবস্ত করা হয়েছে এই 170 জন লোককে, এটা একটা জায়গা হইলো, মানুষের বহুত কষ্ট হয়েছে। বাচ্চারা ঘুমাতে পারে নাই, আমিও ঘুমাতে পারিনি। এখানে আমি 3 রাত যাবত ঘুমাই না। এটা হচ্ছে আমার নিজের অবস্থা। সবারই
এরকম অবস্থা, কারণ সবাই রাতে ঘুমাতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, এবং একটু শান্তিমতো যে বসবে বা শুবে তার কোনো ব্যবস্থা নেই। শনিবার ভোর 5টায় বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় হোটেলে নিয়ে 100 যাত্রীকে। তাদেরও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় লাউঞ্জে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সেবায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। দক্ষ নেতৃত্ব গড়ে গঠন করতে চায় স্থায়ী ইমিগ্রেশন ক্যাডার। তবে সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, স্থায়ী জনবল নিয়োগ দিলে বিমানবন্দরের সিন্ডিকেট ও অনিয়ম আরও বাড়বে। কাজল আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন যাতায়াত করেন প্রায় 40 থেকে 45 হাজার যাত্রী। তাদের নিরাপত্তা ও পাসপোর্ট যাচাইয়ের দায়িত্বে আছেন স্পেশাল ব্রাঞ্চের প্রায় 3000 সদস্য। এসব কর্মকর্তাদের বিভিন্ন ধাপে প্রশিক্ষণ দিয়ে ইমিগ্রেশন সেবায় নিযুক্ত করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। ট্রেনার যিনি কীভাবে ট্রেনিং করাবেন তার জন্য একটা ম্যানুয়াল করা হয়েছে, ট্রেনিং যিনি নেবেন তার জন্য একটা ম্যানুয়াল করা হয়। অডিও ক্যাসেটও আছে যেটা উনি শুনে আবার কথা বলতে পারে। বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন অফিসারদেরকে যেভাবে তৈরি করে, খুব কম ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ পুলিশের আদার খুব কম এজেন্সি, কম শাখা, এইভাবে তার জনবলকে তৈরি করে তা মাঠে পাঠায়। তবে বিমানবন্দরে আধুনিক সেবার মান বাড়াতে এবার নতুন প্রস্তাব নিয়ে এগোচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। প্রেষণে বদলি নয়, বরং আলাদা স্থায়ী ইমিগ্রেশন ক্যাডার নিয়োগের উদ্যোগের কথা জানান বিমান প্রতিমন্ত্রী। ইমিগ্রেশন ক্যাডার, যেহেতু আমাদের 3টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এবং আরও একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা করতে যাচ্ছি বগুড়াতে, সেই জন্য ইমিগ্রেশন ক্যাডারের যদি কিছু পুলিশ নিয়োগ করতে পারেন এবং তাদেরকে দিয়ে ট্রেন্ড অবস্থায় শুধু ইমিগ্রেশনই তারা থাকবে, তাহলে এটা দ্রুততম সময়ে তারা কাজ করতে পারবে এবং তারা যেহেতু অভ্যস্ত থাকবে, ট্রেন্ড আপ থাকবে, তাদের দ্বারা এটা করা সম্ভব। স্থায়ী কাঠামো থাকলে ইমিগ্রেশন কর্মকর্তারা আন্তর্জাতিক আইন ও যাত্রী সেবায় আরও দক্ষ হয়ে উঠবেন বলে দাবি মন্ত্রণালয়ের। তবে এই যুক্তি মানতে নারাজ এই সাবেক পুলিশ কর্তা। তার মতে, ইমিগ্রেশনে স্থায়ী জনবলের সিদ্ধান্তে শক্তিশালী হবে অনিয়মের সিন্ডিকেট। ইমিগ্রেশনের জন্য টানা বছরের পর বছর একই লোক একই চেয়ারে বসে থাকলেই ভালো সেবা দেবে, আমাদের সরকারি ডিপার্টমেন্টগুলো কিন্তু এরকম কথা বলে না। ইমিগ্রেশন যখন স্পেশাল ব্রাঞ্চের সংযুক্তি হয়ে কাজ করে, তখন দে রিয়েলি রিমেইন স্মার্টার, খুব স্মার্ট একটা ডিপার্টমেন্ট থাকে তখন। বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান রোটেশন বা বদলি পদ্ধতি দুর্নীতি দমনের সবচেয়ে কার্যকর পদ্ধতি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সম্ভাবনা কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলায় 400 একরের নতুন বেসিক শিল্প কর্ম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী শীত মৌসুমেই কাজ শুরুর কথা জানান বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও বগুড়ার উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কৃষি, শিল্প ও বাণিজ্য সম্ভাবনাময় জেলা বগুড়া দীর্ঘদিনের রাজনৈতিক বৈষম্যে কাজে লাগেনি সম্ভাবনার পুরোটা। তবে এবার বগুড়া সহ উত্তরাঞ্চলের জেলাগুলোর অর্থনীতিতে পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছে সরকার। শনিবার দিনভর বগুড়ায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে পরিকল্পনার কথা তুলে ধরেন সরকারের 3 মন্ত্রী প্রতিমন্ত্রী। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, 400 একর জায়গা জুড়ে দ্বিতীয় বেসিক শিল্প পার্ক স্থাপন ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্প কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। শিল্প প্রকল্প করবেন, ট্রেডিং হোলসেলিং এর আমাদের একটা স্কিম আছে, সেই স্কিমের অধীনে যেন 6-7% সুদে ঋণ পেতে পারেন, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ। জানুয়ারির মধ্যে বগুড়া থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী মাস থেকে ড্রোন তৈরির কারখানা কাজ শুরু, যানজট নিরসনে রেললাইনের ওপর ওভারপাস নির্মাণ, করতোয়া নদীকে পুনরুজ্জীবিত করতে 1000 কোটি টাকার প্রকল্প ও আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম সহ ক্রীড়াগ্রাম নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে প্রথম ড্রোন ফ্যাক্টরিটি বগুড়া বিমানবন্দরে হবে, সেটি আগামী মাস থেকে এই অবকাঠামো উন্নয়নের কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনী শুরু করবে। ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় শেষে করতোয়া নদীর উপরে পুনর্নির্মিত নান্দনিক শাহ ফতে আলী সেতুর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এই সরকার জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, যেখানে যে উন্নয়ন দরকার ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে
আমরা সেটা করছি, আমলে নিচ্ছি, বাস্তবায়ন করছি। পরে ঐতিহাসিক শাকপালা পার্ক আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক আর ব্যাংক ঋণের উচ্চ সুদ হারে দেশের সিরামিক শিল্প সম্প্রসারিত হতে পারছে না। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCME এর আয়োজিত এই আলোচনায় কথা বলেন খাত সংশ্লিষ্টরা। তারা জানান, চলমান জ্বালানি সংকটে কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, এতে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছেন উদ্যোক্তারা। এ সময় প্রযুক্তিগত উদ্ভাবন ও দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বিশ্ব রফতানি বাজারে সিরামিক খাতের অবদান বাড়ানোর আহ্বান জানান বক্তারা। ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগে 9 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। মোবাইল কোর্টের মাধ্যমে টাস্ক ফোর্স গঠন করে এই 9 জন ম্যাজিস্ট্রেট কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। 17 নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে কথা বলেন তিনি। পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখার জন্য, আইনকে প্রয়োগ করার জন্য ইতিমধ্যে 9 জন ম্যাজিস্ট্রেটকে আমরা নিয়োগ দিয়েছি। গত বুধবার দিন আমরা নিয়োগ দিয়েছি। তারা প্রতিটি জোনে, প্রতিটি জোনাল যে ওয়ার্ডগুলো আছে তারা সেখানে মোবাইল কোডের মাধ্যমে তারা কাজ করবে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী দিয়েই পরিষ্কার রাখাটা একটা দুরূহ বিষয়। কিছু অসচেতনতার কারণে একই জায়গায় আবার আমরা সেখানে আবর্জনা ময়লা দেখতে পাই। ভাগ্যের চাকা ঘোরাতে রাশিয়ায় পাড়ি জমিয়ে দালালের খপ্পরে পড়েন ময়মনসিংহের শাহরিয়ার সুমন। পরে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। পরে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ইউক্রেনে গেলে সেখানে আটক হন তিনি। বর্তমানে দেশটির কারাগারে বন্দী সুমন। ছেলেকে জীবিত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি পরিবারের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালের যুবক শাহরিয়ার সুমন সুদূর ইউক্রেনের বন্দি শিবিরে এখন অনিশ্চয়তায় দিন কাটছে তার। ভাগ্যের চাকা ঘোরাতে গত বছরের 5 জুন জমি বিক্রি ও ঋণ নিয়ে প্রায় 10.5 লাখ টাকা খরচ করে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়ায় পাড়ি জমান সুমন। কাজ নেন একটি নির্মাণ প্রতিষ্ঠানে। তবে 6 মাস পর মেয়াদ শেষ হলে কোম্পানিটি দেশে ফেরার টিকিট দিলেও ঋণের বোঝা মাথায় নিয়ে ফিরতে অথৈ সাগরে পড়েন তিনি। ইউরোপের দেশ ইতালি যাওয়ার আশায় দালালের খপ্পরে পড়ে যুক্ত হন রুশ সেনাবাহিনীতে। গত 24 এপ্রিলের পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সুমনের। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভেঙে পড়ে পরিবারটি। তবে কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের কারাগার থেকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে জীবিত দেখতে পেয়ে আশায় বুক বাঁধছেন স্বজনরা। তাড়াতাড়ি ছুড়াই নেই, আমার জীবন হারা গেল, আম্মা আমি মেরে গেলাম, আমার সরকারের লোক আলোক করে আমার উদ্ধার করে নেই। হ্যাঁ, সরকার যদি একটু দয়া করে এনে দেবে, এছাড়া তো আর আমরা কিছু করা হইতেছে না। বাবাকে দেখার এখনো সৌভাগ্য হয়নি সুমনের সন্তান ইরফানের। ছবির দিকে তাকিয়ে কেবল স্বামীর বেঁচে ফেরার অপেক্ষায় স্ত্রী খালেদা আক্তার। বাসে রাখে তাইলে তোমাদের সাথে দেখা হইব, কিন্তু তারপর আজও তার কোনো কথা আমি শুনতে পারিনি। সুমনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে খোঁজখবর নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। পঞ্চগড় সীমান্তে শ্বাসরুদ্ধকর উত্তেজনা। 2 দিন আগে বাংলাদেশের বৃদ্ধকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর জেরে শনিবার বাংলাদেশে ঢুকে পড়া এক ভারতীয়কে আটক করে বিজেপির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। তারা বলছেন, বাংলাদেশি বৃদ্ধকে ফেরত না দিলে ভারতীয় নাগরিককেও ছাড়া যাবে না। এ ঘটনায় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকেও কোনো সুরাহা হয়নি। গত 5 আগস্ট পঞ্চগড় সদর উপজেলার বিরোজোত সীমান্ত রেখার কাছ থেকে 78 বছর বয়সী বাংলাদেশি কৃষক তমিজউদ্দিনকে ধরে নিয়ে যায় বিএসএফ। গরু খুঁজতে গিয়ে তিনি সীমান্তের কাঁটাতারের কাছে চলে গিয়েছিলেন বলে দাবি পরিবারের।
শনিবার সকালে একই সীমান্ত দিয়ে বাংলাদেশের একটি আখ্যাতে ঢুকে পড়ে ভারতের জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকার বাসিন্দা দীপঙ্কর। এ সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে তাদের কাছে দীপান্তরকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। 80 বছর বয়স, ও তো হাঁটতে পারে না, এরকম গরু পিছিয়ে পিছিয়ে গেছে এবং বিএসএফ আটক করে নিয়ে চলে গেছে। আমাদেরকে মারধর করে হসপিটালে রাখছে। হসপিটালে রাখার পরে আমরা তখন আমার আখ্যাতে এক মানুষ আসছিল ভারত থেকে, ওকে আমি ধরে নিয়ে আসছি। আমার চাচা শ্বশুরটা ফেরত দিবে, আমি মানুষটাকে ফেরত দিব, আর কোনো কথা নাই। আমার মানুষটাকে ফেরত দিবে, আমরাও ফেরত দিয়ে দিব। এ ঘটনায় বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এ সময় বিএসএফ জানায় বাংলাদেশি কৃষক তমিজউদ্দিনকে সীমান্তের কাঁটাতারের কাছে যাওয়ার অভিযোগে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সময় সংবাদ, পঞ্চগড়। আদালতের নির্দেশে নির্ধারিত সময় আত্মসমর্পণ না করায় কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, হাফিজুর রহমান যেন পালাতে না পারেন এবং চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সেজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় বাড়ির মালিকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে দেবিদ্বার আলমপুর পূর্বাশা আবাসিক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে ফরিদার ইয়াসমিনের ছোট মেয়ে মরিয়ম তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পেছনের পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট দেখতে পান। খবর পেয়ে পুলিশ 9টি পলিথিনে মোড়ানো অবস্থায় ফরিদার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় ভাড়াটিয়া লাইলি আক্তারকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও 4 জনের নাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে স্বর্ণালঙ্কারের জন্যই তাকে হত্যা করা হয়েছে। আমার মায়ে গেছিল আমার মামার বাসা, হ্যাঁ তাইয়া দেখে গড্ডা খাইলা হইছিল বেটির লগে কথা কইব, এরপরে তো মার লগে আর কোনো কথা নাই গো। হুদা ফোনে কথা কয় আর হুদা এবিল টেবিল যেবিল মিস করতে না করে। সকালবেলা একটা বেটি বলে দেখছে ভিজা কাপড়ে গাঁটি নিয়ে যাইতেছে, আপনার মনে রক্ত দিয়ে মনে পড়ছে এই বাড়ির সামনে দাঁড়ানো। ঢাকার 204টি হটস্পট দাপিয়ে বেড়াচ্ছে 1387 দুর্ধর্ষ ছিনতাইকারী। ডিএমপির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। চাপাতি সামুরাই নিয়ে কুপিয়ে পথচারীদের সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। গত 6 মাসে রাজধানীতে ছিনতাই মামলা হয়েছে 158টি, জিডি তারও বেশি। পুলিশ বলছে তালিকাভুক্ত ছিনতাইকারী ধরতে চলছে বিশেষ অভিযান। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শ্যামলীর 2 নম্বর রোড আবাসিক এলাকা। 23 জুলাই ভোরে শিকারের অপেক্ষায় মোটরসাইকেলে আসা 3 ছিনতাইকারী ঠিকানা জানার বাহানায় এক পথচারীর কাছে গিয়ে চাপাতি দিয়ে কোপাতে থাকে তারা। মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার সময় অন্যদেরও ভয় দেখায় দুর্বৃত্তরা। চাপাতি দেখাইছে, বই পাইছে, লোকটা সব দিয়ে দেয়, পরে মোটরসাইকেল দিয়ে গিয়ে গেছে, ওর পিছনে পিছনে দৌড়ে গেছে। শ্যামলীর এই গলিতে কয়েক মাস আগেও একই কায়দায় আরেক পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাশের 4 নম্বর রোডেও ঘটে একই ঘটনা। 3টা ছিনতাই হয়ে গেছে অলরেডি, সরকারও একটু দেখা উচিত। সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করে নিরাপত্তা প্রহরীও। এমন একটি নিরাপত্তা বেষ্টিত আবাসিক এলাকাতেও একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে ছিনতাইকারীরা। ডিএমপির তথ্য অনুযায়ী রাজধানীতে সবচেয়ে বেশি ছিনতাই হচ্ছে তেজগাঁও বিভাগের 51টি স্পটে। এর মধ্যে বসিলা 40 ফিট, লাউতলা, গার্ডেন সিটির মুখ, ঢাকা উদ্যান, তুরাগ নদীর ওয়াকওয়ে, হাক্কারপাড় ব্রিজ, রায়ের বাজার, আজিজ খান রোড, বোর্ডঘাট এলাকা বেশি ঝুঁকিপূর্ণ। মিরপুরে বিহারি ক্যাম্পগুলো আছে, মোহাম্মদপুর বিহারি ক্যাম্প আছে, ওই দূরের লোক এসে এখানে ছিনতাই করে। হটস্পটের পাশাপাশি ঢাকায় 1337 পেশাদার ছিনতাইকারী তালিকা করেছে ডিএমপি। এর মধ্যে সবচেয়ে বেশি ওয়ারিতে 308 জন, দ্বিতীয় অবস্থানে উত্তরা ও তেজগাঁওয়ে 240, মতিঝিল, লালবাগ ও রমনায় আছে 150-র বেশি ছিনতাইকারী। ডিভিশন ওয়াইজ আমরা তালিকা করেছি এবং সেই তালিকাগুলো আমরা থানাতে সেটি প্রেরণ করি এবং এই তালিকা ধরে আমরা অভিযান করি এবং নতুন কোনো সদস্য যখন আমাদের আইনের আওতায় আমরা আনি তখন তাকে আবার এই তালিকা আমরা অন্তর্ভুক্ত করি। অপরাধ বিশ্লেষক বলছেন, ছিনতাইকারীদের পৃষ্ঠপোষকরা ধরাছোঁয়ার বাইরে থাকায় কমছে না অপরাধ। চুরি ছিনতাইয়ের যাদের তালিকা হচ্ছে, তালিকায় কিছু কিছু পিছনের গডফাদার অথবা পৃষ্ঠপোষকদের নাম আছে, কিন্তু তারা গ্রেপ্তার হন না। ছিনতাই বন্ধে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পুলিশের টহল জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে সিলেটের ওসমানী মেডিকেলে গড়ে তোলা হয়েছে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র। 15 তলা ভবনের নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় চালু করা যাচ্ছে না কোনো বিভাগ। এতে কমছে না রোগীদের ভোগান্তি। দিগেন সিংহের ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগে রোগীর শয্যা 34টি, তবে প্রতিদিন ভর্তি থাকে গড়ে 150-র বেশি রোগী। বাধ্য হয়ে তাদের বেশিরভাগের স্থান হয় মেঝেতে। ক্যান্সার বিভাগেও একই অবস্থা। এ বিভাগে প্রতিদিন সিলেট ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। শুধু দুই বিভাগ নয়, 900 শয্যার হাসপাতালটিতে প্রতিদিন 3000-এরও বেশি রোগী ভর্তি থাকে। অতিরিক্ত চাপে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের। ডাক্তার, নার্স এবং সাপোর্টিং স্টাফ, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার সবাই কিন্তু ওই 34 বেডেরই অনুমোদিত। কাজেই আমাদের লোকবলের অসম্ভব অভাব। ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য এই বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রটি চালু করা গেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন হাসপাতালের পরিচালক। 3200 রোগী ভর্তি, তার মানে আমার তো 2200 রোগী বিছানার বাইরে আছে। তো ওইখানে যদি আমার 800 রোগী আমি ট্রান্সফার করতে পারি, তাহলে আমার এখানে 800টা জায়গা খালি হইল। সংকট সমাধানে সিলেটে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়। 2022 সালে শুরু হয় 15 তলা ভবনের নির্মাণ কাজ। শেষ হওয়ার কথা ছিল 2025 সালের মার্চে, কিন্তু লিফট ও যন্ত্রপাতি আমদানিতে দেরি হচ্ছে জানান গণপূর্ত বিভাগ। লিফট যখন আমি করব, লিফটের দেওয়াল এবং অন্যান্য যে আশেপাশের কাজ এবং মেডিকেল ইকুইপমেন্ট ইনস্টলেশনের, এখানে ভবনে এই অংশটুকুর কাজ এখন পর্যন্ত শেষ করা যাচ্ছে না। মূল ঠিকাদার যেখানে যেখানে স্কোপ ছিল এই কাজগুলো কমপ্লিট করে দিয়েছে। গণপূর্ত বিভাগের তথ্য মতে 15 তলা ভবন নির্মাণ, 9টি লিফট স্থাপন, যন্ত্রপাতি, আসবাবপত্র, যানবাহন সহ অন্যান্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে 429 কোটি 12,50,000 টাকা। ভবনটিতে ক্যান্সার বিভাগে 182, কিডনি বিভাগে 156 এবং হৃদরোগ বিভাগের জন্য 112টি শয্যা রাখার কথা রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সড়ক জুড়ে পানি ও কাদা। বেহাল সিলেটের জৈন্তাপুর উপজেলার হাজারীশাইন গ্রামের 3 কিলোমিটার সড়ক। যাতায়াত ভোগান্তিতে স্থানীয় 3টি প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। তবে শীঘ্রই সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। রাস্তা নাকি খাল, প্রথম দেখায় বোঝার উপায় নেই। কুমোর পানি পার হয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। সিলেটের জৈন্তাপুর উপজেলার হাজারীশাইন গ্রামের 3 কিলোমিটার সড়ক বেহাল। সড়ক জুড়ে পানি ও কাদা, অথচ এ পথেই প্রতিদিন চলাচল করতে হয় বাসিন্দাদের। এমনকি গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যেতে হয় পানিতে ভিজে। বাধ্য হয়ে সড়কে পলিব্যাগ বিছিয়ে চলাচল করছেন স্থানীয়রা। রাস্তাটা ঠিক হলে স্কুলে ভালো মতো যেতে পারতাম। ছোট ছোট হরুতা এটা এই রাস্তার কারণে স্কুলে যেতে পারে না। খুব কষ্ট, যে 4-5 মাইল জায়গা আমরা কিন্তু রাস্তা নাই, চিন্তা নাই, পানি যাওয়া যায় না। আমরা রাস্তাটা সুন্দর করি, তাই বহুত দিন থেকে কষ্ট করি। আর সড়কটি হাজারীশাইন গ্রাম ও পার্শ্ববর্তী কাঞ্জর গ্রামের মূল যাতায়াতের মাধ্যম। বেহালের কারণে স্থানীয় 3টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। মহোদয়ের কাছে আমি আবেদন করছি। আবেদন করার পর ওনারা বললেন যে ওনারা এসে ঠিক করে। আমার বাচ্চাদের অসুবিধা হবে, আমার বাচ্চারা স্কুলে আসতে সমস্যা হচ্ছে, ঘুরে ঘুরে বাড়ি বাড়ি আসতেছে। গাড়ি ঘোড়া চলবে তখন সমস্যা হবে। তখন সবাই মিলে বলছেন যে আমরা পিছন দিকে একটা রাস্তা দিয়ে দিই। তো এখনও চিহ্নিত আছে, পিছনে স্কুলের জায়গা আছে। সড়কটির উন্নয়নে বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আর সম্প্রতি এলাকা পরিদর্শন করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। আমাদের কাছ থেকে আমার কোনো আবেদন আমি পাইনি, পেলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। উন্নয়নের ছোঁয়া যদি না পেয়ে থাকে কোনো সমস্যা নাই, আমাদের বরাদ্দ আসলেই আমরা ওনাদের আবেদনের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। ডিসেম্বরের জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের দৃশ্যমান একটা কিছুটা হলেও পরিবর্তন জনগণ দেখতে পারবে। হাজারীশাইন গ্রাম এলাকার সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 6000 মানুষ চলাচল করে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। সংস্কারের অভাবে বেহাল
নেত্রকোনার একমাত্র আন্তঃজেলা বাস টার্মিনাল। শহরের প্রবেশদ্বার সহ প্রধান সড়কে চলছে যাত্রী ওঠানামা ও পার্কিং। এতে প্রতিনিয়তই ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। ভোগান্তি সহ দুর্ঘটনার আতঙ্কে থাকেন পথচারীরা। তবে শীঘ্রই এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। আলপনা বেগমের তথ্য ও আবু সোফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের পাশে পারলা হোসেনপুর এলাকায় 2.4 একর জায়গায় 1986 সালে স্থাপিত হয় আন্তঃজেলা বাস টার্মিনাল, যার মাধ্যমে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। তবে এখানে তাদের জন্য নেই বিশ্রামাগার কিংবা ওয়াশরুম। দীর্ঘদিন ধরে টার্মিনালের কোনো সংস্কার না করায় বেহাল ভবন ও পার্কিং ইয়ার্ডের বড় বড় গর্ত আর খানাখন্দে সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। এতে যাত্রীদের বাসে ওঠানামায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। খানাখন্দের কারণে পার্কিং ইয়ার্ডের পরিবর্তে রাস্তার উপর যত্রতত্র গাড়ি রাখায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তার উপরে স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। আমরা নাগরিক সেবা বলতে এই শহরে কিছু নাই। পানি জমে যায়, পয়রা গিয়া ফাতিমাতি ভাঙ্গে, যাত্রী নামানো তো অসম্ভব। 50 টাকা কমন ওরা পাইতেছে বাধ্যতামূলক, তবে তারা যে 50 টাকা নেয় সেই ভিত্তিতে আমাদের পৌরসভায় কোনো কাজ করে না। আমাদের দাবি কি হলো, টার্মিনালটা একটু নিয়ন্ত্রণ করুক, একটা মানুষ যাত্রী পরিবেশ সৃষ্টি করুক। তবে পৌর কর্তৃপক্ষ ও সংসদ সদস্য বলছেন দ্রুতই এই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছেন তারা। আধুনিক মানের বাস স্ট্যান্ড নির্মাণের জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, হয়তো বা খুব দ্রুত এটা পাস হবে। বাস স্ট্যান্ডে একটা পাবলিক টয়লেট দেওয়ার যেটা ওইটা কাজ শুরু হবে। পাশাপাশি যাত্রী ছাউনিটা, এইটাও আধুনিকায়ন, যাত্রী ছাউনিটা করা সহ আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা ও সিলেট সহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে 3 শতাধিক বাস চলাচল করে। সময় সংবাদ, নেত্রকোনা। বদলে গেছে উত্তরার দিয়াবাড়ি লেকের চিত্র। দীর্ঘ প্রায় 10 মাসের চেষ্টায় লেকটি এখন প্রায় পরিষ্কার। 75% কাজ এরই মধ্যে শেষ হয়েছে, আর 15 থেকে 10 দিনের মধ্যে বাকি কাজ শেষ হবে। হাতেরঝিল ও ধানমন্ডি লেকের আদলে দিয়াবাড়ি লেক তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। বুলবুল রেজার রিপোর্ট। রাজধানী উত্তরার দিয়াবাড়ি লেক, যা একসময় ছিল ময়লা আবর্জনায় পরিপূর্ণ, তবে এখন প্রায় পরিষ্কার। উত্তরা 12 নম্বর থেকে 17 নম্বর সেক্টরের প্রায় 8 কিলোমিটার লেক এখন ময়লা আবর্জনা মুক্ত। নির্বাচনের আগে 4 মাস, নির্বাচনের পরে আরও 5 মাস, এই 9 মাসে শেষ হয়েছে প্রায় 8 কিলোমিটার লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম। আর এই কাজটি সম্পন্ন হয়েছে কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিনের নেতৃত্বে প্রতিদিন প্রায় অর্ধশত মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে কাজটি এখন শেষের পথে। যতদিন এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ততদিন আমরা আছি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষণা দিয়েছিল আমাদের কর্মসূচি খাল নালা ডোবা পরিষ্কার করার জন্য, সেই থেকে আমরা এই কর্মসূচি পালন করতে আছি। আর মাত্র 500 মিটার ময়লা আবর্জনা পরিষ্কার করলে পুরো দিয়াবাড়ি লেক ফিরে পাবে নতুন চেহারা। ভবিষ্যতে যেন লেকটি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বনায়ন কর্মসূচির আওতায় আসবে লেকের দুপাশ। দৃশ্যমান করে মানুষকে বসার উপযোগী করা এবং বনায়ন করা, এবং এটাকে একদম সকল বর্জ্য অপসারণ করে এটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসার প্রাথমিকভাবে আমরা যেটা ব্যক্তিগতভাবে সেটা আমরা করছি। উত্তর সিটির প্রশাসক বলছেন 29টি খালের 20টির ডিমার্কেশন এরই মধ্যে শেষ হয়েছে। হাতিরঝিল এবং ধানমন্ডি লেকের আদলে দিয়াবাড়ি লেক তৈরির পরিকল্পনা আছে বলেও জানান তিনি। অলরেডি খালগুলো পুনরায় ডিমার্কেশন করার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি। অলরেডি আমাদের 29টা খালের মধ্যে 20টা খাল ডিমার্কেশন হয়ে গেছে। লেকের দুপাশের অবৈধ স্থাপনা সরানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সড়কে একদিনে 5 জেলায় প্রাণ গেল 10 জনের। নাটোরে ভটভটি ও বাসের সংঘর্ষে প্রাণ গেছে 3 গরু ব্যবসায়ীর। এদিকে সিরাজগঞ্জে ট্রাকে বাস ধাক্কায় মৃত্যু হয়েছে 2 জনের। কিশোরগঞ্জে বাস চাপে অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাত। যান চালকদের বেপরোয়া গতি আর পথচারীদের অসচেতনতায় প্রতিনিয়তই ঝরছে প্রাণ। আজও 10 জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে নাটোরের গুরুদাসপুরের নয়াবাজারে গরুবাহী ভটভটি ও রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হয় 3 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোড অ্যাক্সিডেন্টে আজকে 3 জন মারা গেছে। এই আমাদের ধামানিপাড়া গ্রামের 2 ভাই মারা গেছে। সিরাজগঞ্জ থেকে আসা পণ্যবাহী ট্রাক নলকা ওভারপাসে ওঠার সময় একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত হন অন্তত 10 জন। 100 স্পিড ওভারের গতি হয়ে যায়, তখন উনি উপর দিয়ে না যায় নিচ দিয়ে আসে। আমাদের লোকাল একটি ট্রাক ছিল নিচে দাঁড়িয়ে ছিল, ওই গাড়ি দিয়ে বডি দিয়ে এসে মেরে দেয়। মেরে দেওয়ার কারণে ঘটনাস্থলে 2 জন লোক এখানে মারা যায়। পিছনে থামে না আসলে গাড়িটার মাঝখানে মেরে দেওয়া ঘটনাস্থলেই ড্রাইভার সহ 2 জন নিহত হয়ে গেছে। ঠাকুরগাঁয়ে পথচারীর সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহীর। এতে মোটরসাইকেল থেকে পড়ে অর্ণব ইসলাম ও পথচারী আবুল হোসেনের মৃত্যু হয়েছে। আহত আরও একজনের অবস্থা গুরুতর। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। এছাড়া বান্দরবানের আলীকদমে বাস দুর্ঘটনায় হোসাইন নামে একজন নিহত হয়েছেন। এদিকে শুক্রবার সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের প্রত্যেক পরিবারকে 5 লাখ, পঙ্গুত্ব বরণকারী 3 লাখ এবং আহতদেরকে 1 লাখ টাকা করে সরকারি অনুদানের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করবে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনে তারা বলবে, তাদেরকে 3 লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। লোকবল সংকট ও সংস্কারের অভাবে সফলতার মুখ দেখছে না মৌলভীবাজারে মৎস্য বীজ উৎপাদন খামার। নানান সুবিধা থেকে বঞ্চিত জেলার মৎস্য চাষিরা। তবে খামারে স্থায়ী ব্যবস্থাপকের পদায়ন হলে সংকট দূর হবে জানান জেলা মৎস্য কর্মকর্তা। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। জেলায় মৎস্য চাষে ব্যাপক সফলতার আশা নিয়ে 64 বছর আগে যাত্রা শুরু করে মৌলভীবাজার রেণু ও পোনা মাছ উৎপাদন, বিতরণ এবং প্রদর্শনী কেন্দ্র। প্রায় 3.73 একর জমিতে স্থাপিত 9টি পুকুরে পোনা মাছ ও হ্যাচারিগুলোতে রেণু উৎপাদন সহ সব ধরনের সক্ষমতায় গতি আসে মৎস্য চাষে। শুরুতেই আশানুরূপ সফলতা লাভ করলেও কয়েক বছর ধরে মুখ থুবড়ে আছে এর কার্যক্রম। পুকুরগুলোর পার মেরামত ও সংস্কারের অভাব সহ পর্যাপ্ত জনবল সংকটের কারণে পোনা মাছ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে মা মাছ সংরক্ষণ। এছাড়াও হ্যাচারি ইউনিটগুলো জরাজীর্ণ ও মাছের রেণু উৎপাদনকারী হ্যাচারি টেকনিশিয়ান নেই অনেক বছর ধরে। চাষিরা জানান, রেণু ও পোনা মাছের ব্যাপক চাহিদা থাকলেও সময় মতো তা না পাওয়ায় খালি হাতে ফিরে যাচ্ছে চাষিরা। প্রত্যেক সময় আমার আওয়া পরে কিন্তু গাই আমরা মাছের পোনা পাই না এখানে। 5টা সিজন গেছে কি আমরা পোনা কই দাম আমরা মৌসুম দিনে পোনা নাই লাগবে। 10-15 বছর ধরে দুইজন তাও আবার কর্মচারী। লোকবল সংকট সহ মৎস্য খামারটির দুরবস্থার কথা স্বীকার করেন অতিরিক্ত খামার ব্যবস্থাপক। আর খামারে স্থায়ী ব্যবস্থাপকের পদায়ন হলে সব সংকট দূর হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে, যে 5টি পদ রয়েছে, 5টি পদের বিপরীতে কিন্তু 2 জন মাত্র রয়েছে। একজন নাইট গার্ড রয়েছে এবং একজন অফিস সহায়ক রয়েছে। এখানে বিগত 2022 সালের পর থেকে কোনো পূর্ণাঙ্গ খামার ব্যবস্থাপক নেই। একজন স্থায়ী কর্মকর্তা পদায়িত হয় তাহলে হয়তো আমরা আরো ভালোভাবে, আরো ভালো পরিকল্পনাভাবে উন্নত মানের পোনা এবং রেণু মৎস্যচাষীদেরকে সরবরাহ করতে পারব। জেলা মৎস্য অফিস জানায় 1962 সালে মৎস্য বীজ উৎপাদন খামারটি প্রতিষ্ঠিত হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। জামালপুরের ইসলামপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের বাম তীরে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি। ঝুঁকিতে শতাধিক বসত বাড়ি, কৃষি জমি, স্কুল ও মাদ্রাসা। ভাঙন এলাকার একটি স্থানে জরুরি জিও ব্যাগ ফেলা হলেও আরেকটি পর্যবেক্ষণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের ইসলামপুরের লক্ষ্মীপুর গ্রামের বৃদ্ধ আলমাস পরামানি 10 সন্তানের জনকের সাজানো সংসার। সর্বনাশা ব্রহ্মপুত্র গিলেছে 8 বার। জীবনের শেষ বয়সে মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারানোর আতঙ্কে নদের পাড়ে বসে প্রহর গুনছেন এই অসহায় বৃদ্ধ। বর্তমানে 800 বার বাড়ি বাংলাম, এখনো বাড়ি যাচ্ছি আছে, আর জমি নাই,
কই থাকি গরু বাছুর পোলাহান কই খাই কি সমাচার ঘর বাড়ি কিভাবে তুলবো। আলমাসের মতো আরও অনেকেই ব্রহ্মপুত্রের থাবায় হারিয়েছেন সহায় সম্বল। নদীটির অব্যাহত ভাঙনে একটু একটু করে মানচিত্র থেকে মুছে যাচ্ছে লক্ষ্মীপুর গ্রামের 2টি পাড়া। হুমকিতে স্কুল ও উপাসনালয় সহ বহু স্থাপনা। এবার যে ভাঙন ভাঙছে 17 বছরের মধ্যে দেখি নাই। কয়েকদিনে নদী ভাঙনে আমাদের 30-40টা ঘর ভেঙে গেছে। এখন যে ভাঙা ধরছে এটাতে সম্ভবের বাইরে। এগুলা বস্তা মাইরা কাজ হইতেছে না। জায়গা জমি এখন তো কিছুই নাই, কোনে বাড়ি করবো হেবার টাকা পয়সাও নেই আমার। ভাঙন কবলিত লক্ষ্মীপুর এলাকায় জরুরি ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভাঙন কবলিত বেলকুচি এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। যেখানেই ভাঙন হয় আমরা সেটার তাৎক্ষণিক তথ্যাদি আমরা পানি উন্নয়ন বোর্ডকে প্রেরণ করি এবং তাদের সাথে সমন্বয় করে আমরা আসলে ভাঙন রোধে যথার্থ ভূমিকা পালন করার চেষ্টা করছি। 30 লক্ষ টাকা ব্যয়ে জরুরি কাজ হাতে নিয়েছি। পাশাপাশি লক্ষ্মীপুর পশ্চিম পাড়া যেটা, সেখানেও ভাঙন রয়েছে, স্থাপনা রয়েছে, সেখানেও আমরা অতি দ্রুত আরও 100 মিটার কাজের প্রক্রিয়া করতেছি। লক্ষ্মীপুর গ্রামের ব্রহ্মপুত্র সংলগ্ন প্রায় 1.5 কিলোমিটার এলাকায় তীব্র ভাঙনে অর্ধশত বসতবাড়ি, 300 একর ফসলি জমি ও একটি পাকা সড়কের কিছু অংশ বিলীন হয়েছে। সময় সংবাদ, জামালপুর। হবিগঞ্জের লাখাইয়ে সরকারের উদ্যোগে পুরোদমে চলছে সুতাং নদী খনন কাজ। তবে নদী থেকে উত্তোলিত মাটি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু চক্রের যোগসাজশে টাকার বিনিময়ে প্রভাবশালীদের নিচু জমি ও ভিটে বাড়ি ভরাট করা হচ্ছে। তবে উপজেলা প্রশাসন বলছে স্থান সংকুলানের অভাবে এসব মাটি বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, পরে উন্মুক্ত নিলাম দেওয়া হবে। রাশেদ আহমদ খানের তথ্য, আমিনুল ইসলাম আপনের ছবি নিয়ে রিপোর্ট। খনন যন্ত্রের মাধ্যমে নদীর বুক থেকে উঠছে মাটি। প্রতিদিনই বাড়ছে উত্তোলিত মাটির পরিমাণ, কিন্তু সেই মাটি কোথায় রাখা হচ্ছে এই নিয়েই এখন প্রশ্ন উঠেছে। হবিগঞ্জের লাখাইয়ে সরকারি উদ্যোগে পুরো দমে চলছে সুতাং নদী খনন কাজ। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গার পাশাপাশি অনেক মাটি রাখা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমিতে, আর এতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। স্থানীয়দের অভিযোগ, অর্থের বিনিময়ে ব্যক্তি মালিকানাধীন জমি ভরাটে ব্যবহার করা হচ্ছে নদী খননের মাটি। পুকুর যেগুলা ভরাট হইতেছে এগুলা কিন্তু ওই যে সরকারি ভাবে হইতেছে, কিন্তু এগুলা টাকা নিতেছে। গুরুস্থানও যাইতেছে, শ্মশানও যাইতেছে, হরিশো বারুনো একটা জায়গা আছে, জায়গা যাইতেছে। অনেকের কাছ থেকে টাকা নিতেছে, আবার অনেকের কাছ থেকে টাকা নিতেছে না। মালিকানা জায়গা থালে গেলে তো টাকা লাগে, হ্যাঁ টাকা তো অবশ্যই দিতেছে। তবে উপজেলা প্রশাসনের দাবি, প্রথমে সরকারি জায়গাতেই এসব মাটি সংরক্ষণ করা হচ্ছে। তবে জায়গার সংকটের কারণে সাময়িকভাবে কিছু ব্যক্তি মালিকাধীন জায়গা ব্যবহার করা হচ্ছে, পরে উন্মুক্ত নিলাম দেওয়া হবে। আমাদের মাটি অনেক, তাই এই কারণে কিছু ব্যক্তিগত ভরাট হয়, কিন্তু এগুলো নিলাম দেওয়ার শর্তে। আমরা এই মাটি কাটা হলে এগুলো আমরা সরকারি বিধি অনুযায়ী নিলাম দেবো, আর যদি টাকা দিয়ে কেউ লেনদেন করে এটা আমার কানে আসে নাই। হবিগঞ্জের লাখাইয়ে 3,60,00,000 টাকা ব্যয়ে সুতাং নদী পুনরুজ্জীবিত ও দূষণমুক্ত করার লক্ষ্যে খনন কাজ প্রকল্প চলমান। সময় সংবাদ, হবিগঞ্জ। সড়কে কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রতিদিনই ঝরছে প্রাণ। 5 বছরে সারা দেশে 30,000-এর বেশি দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় 33,000 জনের, আর আহত হয়েছেন প্রায় 50,000। বিশেষজ্ঞরা বলছেন, আইনের দুর্বল প্রয়োগ আর দায়ীদের শাস্তি না পাওয়ায় সড়ক দুর্ঘটনার মূল কারণ। আল মামুনের ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। দেখে মনে হবে সবাই যেন রেসিং প্রতিযোগিতায় ব্যস্ত। চালকেরা প্রতিনিয়ত তাড়া করছেন একে অপরকে। সড়ক ও মহাসড়ক বেঁধে নির্ধারিত গতিসীমার তোয়াক্কা করছে না কেউ। অনেক ক্ষেত্রেই এর অনিবার্য পরিণতি দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণহীন গতি ছাড়াও মোটরসাইকেল ও ইজি বাইকের অবাধ চলাচল, ব্যাটারি চালিত রিক্সা ব্যাপকভাবে বেড়ে যাওয়া, সড়কের নির্মাণ ত্রুটি, উল্টো পথে যানবাহন চলা, অদক্ষ চালক সহ বিভিন্ন কারণ রয়েছে সড়ক দুর্ঘটনার। মেইনলি হলো ওভারটেকিং এর জন্য অ্যাক্সিডেন্ট হয়, স্পিডে চলার কারণে হইতাছে। মাঝজন্য সঠিক ড্রাইভারের গাড়ি দিয়ে চালায় না, একটা গাড়ি ড্রাইভার স্পিডে চালাইতেছে, অটো রিক্সা ওর লগে পাল্লাতে চলে।
তবে সড়ক দুর্ঘটনা সম্পর্কে যানবাহন চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক কোম্পানি যদি দুইটা গাড়ি থাকে তে কার আগে কে পারাপারি করে স্পিডে চালায়। এক রোডে বিভিন্ন গতির গাড়ি চলে, প্রাইভেট যারা আছে ওরা হাইওয়েতে উঠলে এক্সপ্রেসে উঠলে ওরা রেস খেলে। মোটরসাইকেল আমার গাড়ির স্পিড 80, ওকে কিনে টানতে আছে 60, কিন্তু ওরে হরেন দিলে আরো মাঝে চাপে। বর্তমানে নসিমন করিমন বটবডি এগুলো বাসে গাড়ি পড়ে জায়গা ব্যাপক পরিমাণ অটো চলে, কেউ কিছু বলার মতো নাই, যেই বলবেন সেই নেতা। সবাই যেন রেসিং প্রতিযোগিতায় নেমেছে। চালকদের বেপরোয়া গতি আর প্রতিযোগিতার চাপ সারা দেশের মহাসড়কগুলোতে প্রতিদিনই মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে গেল 5 বছরে সারা দেশে 30,000-এরও বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 33,000 মানুষ, যার 1/3 মোটরসাইকেল আরোহী, আর আহত হয়েছেন প্রায় 50,000। অন্যদিকে দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে বেশি 39.04% দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে। আবার যেখানে আঞ্চলিক সড়কের দুর্ঘটনার সংখ্যা 37.05%, মহাসড়কে তা 35.25%। জবাবদিহিতার ঘাটতি আছে। এই বিশেষজ্ঞ বলছেন দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়া সড়ক দুর্ঘটনার প্রতিরোধে ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। সড়ক দুর্ঘটনার পরে যিনি দায়ী, যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান, তাদের কোনো শাস্তি হয় না, দায়সারাভাবে তারা চাকরি করে। এইটা থেকে আমাদের বেরোতে হলে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাদের সক্ষমতা বাড়াতে হবে, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার করতে হবে। এই বিশেষজ্ঞ আরও মনে করেন দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় গড়ে উঠেছে আইনের প্রতি বুড়ো আঙ্গুল দেখানোর সংস্কৃতি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বাজার পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক এবং নেত্রকোনায় আছেন আলপনা বেগম। সরাসরি প্রথমে যাচ্ছি ওবায়দুলের কাছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতাদের হাটডাকে কিন্তু সরগরম ময়মনসিংহ নগরের সবচাইতে বড় পাইকারি সবজির বাজার মেছুয়া বাজারে। এখানে আমি যেটি ঘুরে দেখেছি যে গত কয়েক সপ্তাহ ধরেই বৃষ্টির অজুহাতে কিন্তু বিভিন্ন সবজির দাম, বেশিরভাগ সবজির দামই ঊর্ধ্বমুখী ছিল। তবে আজকে যেটি খোঁজখবর নিয়ে যেটি কথা বলে যেটি জানতে পেরেছি যে বেশিরভাগ সবজির দাম কিন্তু কমেছে। আমি যদি একটু বাজারের বিভিন্ন সবজির দরদাম জানাই, আজকে পটল বিক্রি হচ্ছে 50 টাকা, কচুরমুখী 40 টাকা। এই পটল কিন্তু 2 দিন আগেও 60 টাকায় বিক্রি হয়েছে, এটি 10 টাকা কমেছে, 20 টাকা কমে কচুরমুখী বিক্রি হচ্ছে 40 টাকা। কাঁচা মরিচের দামও কিন্তু বেশ কমেছে, তবে চড়া দামে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ 2 দিন আগে 200 টাকা বিক্রি হলো, আজকে 140 থেকে 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁকরোল 10 টাকা কমে বিক্রি হচ্ছে 50 টাকা। শিম বিক্রি হচ্ছে 170 টাকায়, যেটি 2 দিন আগেও 200 টাকা কেজি ছিল। যেহেতু নতুন একটি সবজি বাজারে উঠেছে, দাম একটু বেশি। বেগুন কিন্তু সবচেয়ে বেশি কমেছে বেগুনের দাম। 2 দিন আগেও যেটি বিক্রি হয়েছে 180 থেকে 200 টাকা কেজি, আজকে সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রকারভেদে 60 থেকে 80 টাকা। এছাড়া চিচিঙ্গার দাম কিন্তু কিছুটা বেড়েছে, যেটি গত সপ্তাহে ছিল 25 থেকে 30 টাকা বিক্রি হয়েছে, আজকে 30 থেকে 35 টাকায়, অর্থাৎ 5 থেকে 10 টাকা বেড়েছে চিচিঙ্গা। বরবটি স্থিতিশীল রয়েছে, 60 টাকায় বিক্রি হচ্ছে আজকে। পেঁপে বিক্রি হচ্ছে, এটিও স্থিতিশীল রয়েছে 14 থেকে 15 টাকা কেজিতে। শসা 5 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 30 টাকা। ঢেঁড়স 70 টাকা। টমেটো কিন্তু 10 টাকা বেড়েছে, 90 থেকে 100 টাকায় হয়েছে আজকে। করলা বিক্রি হচ্ছে 20 টাকা কমে 50 থেকে 60 টাকা। গাজর বিক্রি হচ্ছে 90 টাকা এবং লেবু কিন্তু 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এই সব সবজি যে বিক্রেতারা যেটি জানিয়েছেন যে গত কয়েক সপ্তাহ ধরেই বৃষ্টির অজুহাতে এই সবজির বাজার কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, আজকে অনেকটা কমতে শুরু করেছে। তারা বলছেন যে বৃষ্টি কম থাকলে সবজির দাম আরও কমে আসবে। আমরা মাছের বাজারের খবর জানবো নেত্রকোনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আলপনা বেগম। নেত্রকোনা মগরা নদীর পাড়ে মুক্তারপাড়া যে জয়ের বাজার রয়েছে, এইখানে পাইকারি মাছের যে বড় বাজার আড়ত সেখানে রয়েছি। তো যেটি দেখা গিয়েছে যে বেশ কয়েকদিন যাবৎ 3 থেকে 4 দিন যাবৎ মাছের যে সরবরাহ কমে গিয়েছে এবং এই কারণেই মাছের দর বাড়তি রয়েছে। এখানকার যে যারা মাছ ব্যবসায়ী তারা বলছেন যে মাছের আসলে সরবরাহ কমে গেলে মাছের দামটা বেড়ে
আমরা জানলাম যে রুই এবং কাতল মাছ রয়েছে সেটি 350 টাকা বিক্রি হচ্ছে এবং দেখা গেছে যে দেশীয় মাছ একেবারেই নেই। ছোট মাছ যেগুলো রয়েছে সেগুলো খুবই কম আসছে, যে কারণে এই মাছের দামটা অনেক বেশি। তো এখানকার যে যারা মাছ ব্যবসায়ী এবং ক্রেতা এবং অন্যান্য যারা আছেন তারা যেটি বলছেন যে এক হচ্ছে যে ওই যে চায়না দুয়ারি জাল দিয়ে যে একদম পোনা মাছ, হাওরে আমরা দেখলাম বেশ কিছুদিন আগে যে পোনা মাছ অবমুক্তকরণ হয়েছে, কিন্তু তারপরেও মাছ মিলছে না। এটার কারণ বলে তারা বলছেন যে চায়না দুয়ারি জাল দিয়ে ও অবৈধ, অর্থাৎ অবৈধ যেটি নিষিদ্ধ জাল রয়েছে সেই জাল দিয়ে মাছ ধরছে এবং প্রশাসন মাঝে মাঝেই মোবাইল কোর্ট চালায়, কিন্তু সেই মোবাইল কোর্ট চালিয়ে আসলে তাদেরকে নিবৃত করতে পারছে না। আর পাশাপাশি আরেকটা জিনিস দেখা যায় যে হাওর অঞ্চলের যে মিঠা পানির যে আধার রয়েছে, এখানকার যে নেত্রকোনা আসলে মাছে উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত থাকলেও যে এক শ্রেণীর অবৈধ যে জলমহল ব্যবসায়ী রয়েছেন তারা আসলে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যান, যে কারণে সাধারণ জেলেরা আসলে সেই মাছ ধরতে পারেন না। সেই জলমহল জাল যার ইজা জলা যার ইজা মানে জাল যার জলাতার এই নীতি বাস্তবায়নের জন্য বিভিন্ন সংগঠন বলে আসলেও দেখা গেছে যে নির্বাচনী ইশতেহারে থাকলেও সেটি আসলে বাস্তবায়ন হচ্ছে না। দেখা গেছে যে ইজারাদার এবং যে ব্যবসায়ী রয়েছেন তারাই আসলে জলমহলকে আয়ত্তে নিয়ে তারা মাছ আহরণ করছেন এবং জেলেরা পাচ্ছে না। এই নানান কারণে আসলে মাছের সরবরাহ কমে গিয়েছে জেলায়, মাছ উদ্বৃত জেলা থাকার পরেও। তো নেত্রকোনা জেলা শহরের যে মাছের যে পাইকারি আড়ত জয়ের বাজার, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বাজার পরিস্থিতির খবর জানতে তখন সরাসরি ছিলাম নেত্রকোনা ও এর আগে ছিলাম ময়মনসিংহ। ডেইরি খামারিদের কোটি কোটি টাকার ক্ষতি করছে মারাত্মক ব্রুসেলস এই সংক্রামক রোগে আক্রান্ত গাভীর দুধ উৎপাদন কমছে দৈনিক 1 লিটার পর্যন্ত। এতে দেশের খামারে বছরে ক্ষতি হচ্ছে কয়েকশো কোটি টাকা, এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। গবেষকরা বলছেন পরিকল্পিতভাবে টিকার আওতায় আনা হলে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। উন্নত জাতের বিদেশি এসব গাভী দৈনিক গড়ে দুধ দেয় 15 থেকে 25 লিটার। তবে বাচ্চা প্রসবের পর অনেক গাভীর দুধ উৎপাদন কমতে শুরু করে। কয়েক বছর ধরে দেশে বড় দুগ্ধ খামারে দৈনিক দুধ উৎপাদন কেন কমছে এ নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক আনিসুর রহমানের নেতৃত্বে একদল গবেষক। গবেষণায় উঠে আসে খামারিদের অজান্তেই নিঃশব্দে আর্থিক ধস নামাচ্ছে ব্যাধি ব্রুসেলোসিস। বাইরে থেকে সুস্থ মনে হলেও অনেক গরুর শরীরে রোগটি লুকিয়ে বা সুপ্ত অবস্থায় থাকে। গর্ভপাতের চেয়েও এই রোগটা আরো অনেক বেশি ক্ষতি করে মূলত দুধ উৎপাদন কমিয়ে। একটা গরু থেকে বছরে প্রায় 10,000 টাকার মতো দুধ উৎপাদন কমে যায় যখন রোগটাকে লুকানো মনে হয়। 17টি বড় খামারের 2696টি গাভীর তথ্য ও দুধের নমুনা সংগ্রহ করে চালানো গবেষণায় দেখা যায় লক্ষণহীন বা সুপ্ত ব্রুসেলোসিসে আক্রান্ত গাভী মাসে 16 লিটার আর সক্রিয় রোগে আক্রান্ত গাভী 30 লিটার পর্যন্ত দুধ কম দেয়। এছাড়া গর্ভপাত, গর্ভফুল আটকে যাওয়া এবং প্রজনন ব্যর্থতার মতো স্পষ্ট লক্ষণ দেখা যায়। জীবাণুটি গাভীর জরায়ু ও গর্ভফুলের ক্ষতি করার কারণে দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে, যার সরাসরি প্রভাব পড়ে দুধ উৎপাদনে। ফলে বছরে দেশের খামারে ক্ষতি হচ্ছে কয়েকশো কোটি টাকা। সুপ্ত অবস্থায়ও এই ব্রুসেলোসিসটি প্রচুর হার্মফুল। দেখা গেছে যে প্রায় 0.53 লিটার অ্যাকচুয়ালি এই প্রতিটা গাভীতে এই দুধ কমায় দিচ্ছে এই লেটেন্ট স্টেজে। এই ক্ষেত্রে মাঠ পর্যায়ে যদি সরকার বিভিন্ন ধরনের রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা প্লাস হচ্ছে টিকাদান, বায়োসিকিউরিটি মেনটেন করার ব্যাপারে জনগণকে আরও বেশি সচেতন করে, তাহলে এই ক্ষেত্রে হয়তো এই রোগটাকে কিছু হলেও কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশ গবেষকরা বলছেন খামারগুলোকে পরিকল্পিত গণটিকাদানের আওতায় আনা হলে ক্ষতি কাটিয়ে দেশের দুধ উৎপাদনের ঘাটতি পূরণ সম্ভব। আগে আমরা ব্যাপকভাবে টিকা দিয়ে দিই,
প্রাদুর্ভাব কমতে থাকবে, তারপরে আমরা লক্ষণ দিকে আমরা মানে আইডেন্টিফাই করি এবং তাকে কম্পেনসেট করি। এতে দেখা যাবে আমাদের হিসাব যেটা আমরা এখনও পাবলিশ আশা করি দ্রুত পাবলিশ হয়ে যাবে, এতে দেখা গেছে প্রায় 42% খরচ কমানো সম্ভব। সরকারের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট LDDPর অর্থায়নে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতায় 2 বছর ধরে চলে গবেষণাটি, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী অ্যানিমেল ডিজিজে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কক্সবাজার টেকনাফের নাফ নদীর মোহনা থেকে 3 জেলেকে নৌকা সহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় নৌকা থেকে সাগরে ঝাঁপ দিয়ে 1 ঘন্টার সাথে ফিরে আসেন আরও 2 জন। শনিবার দুপুরে নাফ নদীর নাইখংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়। ট্রলার মালিক সমিতি জানায় সকালে 5 জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। ফেরার পথে মিয়ানমার সীমান্ত থেকে একটি স্পিড বোট তাদের ধাওয়া করে। 2 জনের সাগরে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে বাংলাদেশের ভূখণ্ডে গোলারচরে আসে। বাকি 3 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগেও ওই এলাকা থেকে 20 থেকে 25 জেলেকে ধরে নিয়ে হয়েছিল বলে জানায় ট্রলার মালিক সমিতি। এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করেছে উপজেলা প্রশাসন। জেলেদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সীমান্ত বাহিনীর। আমরা কি ট্রলারে চলে আসি আমি গিয়ে স্টিমপুরে আই আর আমার গেছি তোমরা তখন দেড়ে মানে কি আর সামনেটা বলি একটা জন্য আমার 10-20 টাকা গুটাতে গুটা এখানে কি সরাই হাজার সবগুলা এখান থেকে আয় স্টিমপুরে আয় মানে কি আমাদের জেরে ধরছি। পর্যটন সম্ভাবনা যাচাইয়ে সিরাজগঞ্জে চলনবিল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃতা। শনিবার দুপুরে তারাস উপজেলার মান্নাননগর ও দেবিলা এলাকা পরিদর্শন করেন তিনি। এরপর সেখানকার দর্শনীয় স্থানগুলোর একটি তথ্যচিত্র দেখেন তিনি। মন্ত্রী আফরোজা খানম মৃতা বলেন, এলাকায় ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা তাদের প্রজেকশনে তারা কি কি চাচ্ছে সেটাও দেখে গেলাম। এখন পরবর্তী সময় আমাদের তো আবার নিজেদের বসতে হবে, যেটাই আমি করবো স্থাপনা, সেটা যেন এই এলাকার মানুষের জন্য ইনকামের সোর্স হয়, সেটা নিয়ে আমাদের প্রথম চিন্তা ভাবনা। সেন্ট মার্টিনের পরিবেশ, জীববৈচিত্র্য অস্তিত্ব রক্ষায় মহাপরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দ্বীপের বাসিন্দাদের স্বার্থ, পরিবেশ সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা করেই যে কোনো সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। শনিবার বিকেলে দ্বীপে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। জানান, সেন্ট মার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও অস্তিত্ব রক্ষাই থাকবে যে কোনো সিদ্ধান্তের প্রধান বিবেচনা। সবুজায়ন কর্মসূচির আওতায় 8 থেকে 10 আগস্ট দ্বীপ জুড়ে রোপণ হবে 20,000 চারাগাছ। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে চলছে সৈকত থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ। শুধু পর্যটন কেন্দ্র নয়, দেশের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ হিসেবে রক্ষার ওপরও গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী। সেন্ট মার্টিন আমাদের একটা ভালোবাসার জায়গা বা একটা অস্তিত্বের জায়গা এবং বাংলাদেশের একটা ঐতিহ্য। আমরা উপকূলের যেখানে যে গাছটা উপযোগী সেটাই আমরা লাগাবো, যাতে এখানে বেড়ে উঠতে পারে এবং এখানে পরিচর্যাটাও যেন কম করা লাগে, কারণ এখানে তো আসলে প্রাকৃতিক পরিবেশে বড় হবে। তো আমরা এখানে আপাতত 20,000 মতো গাছ লাগাচ্ছি। নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন জেলার 5টি আসনের সংসদ সদস্যরা। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ে সংসদ সদস্যদের সঙ্গে চেম্বারের পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ব্যবসায়ীরা হাল না ধরলে সামনের দিকে অগ্রসর হতে পারবে না দেশ। ব্যবসায়ী সমাজ পাশে থাকলে জেলার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। আলোচনাকে বিশেষ গুরুত্ব দিয়ে জেলার উন্নয়ন সহ সব ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন সংসদ সদস্যরা। সকলকে যদি নারায়ণগঞ্জ চেম্বারের আন্ডারে যদি নিয়ে আসা যায়, তাহলে নারায়ণগঞ্জের চেম্বারটা আরো রূপ মানে ভালো রূপে যাবে। ইভেন তাদেরও যদি কখনো কোনো সমস্যা হয়, তাহলে আমরা সকলে একসাথে মিলে কাজটা করতে পারবো। বাংলাদেশের সরকারের সবচেয়ে বড় রেভিনিউ প্রান্তেই নারায়ণগঞ্জের থেকে যায়। নারায়ণগঞ্জে এত বঞ্চিত কেন? এই বঞ্চিত এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এবারে প্রথম বাজেটের পরে কিন্তু জ্বালা পোড়া বন্ধ করা নাই।
হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে 6টি নির্দিষ্ট শর্ত দিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহার, হামলা বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে জব্দ সম্পদ। ওয়াশিংটনের কাছে এসব শর্ত মানা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির এখনই সেরা সময় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। ওমানের সঙ্গে হরমুজ নিয়ে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। সেই সঙ্গে 6টি শর্ত বেঁধে দিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি বন্ধ, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ, অবরোধে অংশ নেওয়া মার্কিন বাহিনী প্রত্যাহার, সাম্প্রতিক সংঘাতের ক্ষতিপূরণ, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ সম্পদ ছেড়ে দেয়া। হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি নিজস্ব একটি নির্দিষ্ট প্রক্রিয়ার উপর নির্ভরশীল। এর সঙ্গে ইরান ও ওমানের আলোচনার কোনো সম্পর্কই নেই। হরমুজ প্রণালী কখন খুলবে তা নির্ভর করবে ইরান কি শর্তে এটি খুলতে চায় তার উপর, আর সেই সিদ্ধান্ত নির্ভর করছে ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্র কতটা মেনে নেয় তার উপর। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া বলেছেন, প্রণালীতে ইরানের প্রতিষ্ঠিত নতুন অর্ডার অপরিবর্তনীয়। যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা মেনে নিতে হবে, না হলে আগের চেয়েও অনেক বেশি মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি। তবে হরমুজ নিয়ে কড়াকড়ির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তার মতে বর্তমান পরিস্থিতি সমঝোতায় পৌঁছানোর সেরা সময়। তিনি বলেছেন, যুদ্ধের পর ইরান ঐক্যবদ্ধ ও শক্ত অবস্থানে রয়েছে, আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, ওমানের সঙ্গে হরমুজ নিয়ে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে ইরান। এখন ওমানের সঙ্গে আলোচনায় প্রথমে একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয় গুরুত্ব পাচ্ছে, পরে সেটিকে স্থায়ী রুটের ভিত্তি করার পরিকল্পনা রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান তাদের জানিয়েছে হরমুজ প্রণালীতে কোনো টোল আরোপের পরিকল্পনা নেই। তবে তেহরানের কথার চেয়ে কাজকেই গুরুত্ব দেবে ওয়াশিংটন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হামলার মধ্যে গাজা পরিকল্পনা পরবর্তী ধাপে যেতে প্রস্তুত হামাস। ইসরায়েল শর্ত বাস্তবায়ন করলেই তারা তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে পশ্চিম তীরের বেথলেহেমে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি করে চালিয়েছে টহলদাররা। আবু নাজেইমে এক ফিলিস্তিনি চালকের ট্রাকে হামলা চালিয়ে তার হাত ভেঙে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা আগ্রাসন দেখে বোঝার উপায় নেই উপত্যকাটিতে যুদ্ধবিরতি চলছে। স্থানীয় সময় শনিবারও খান ইউনিসের উত্তরে ফিলিস্তিনিদের একটি জমায়েতে গুলি চালালে কয়েকজন হতাহত হন। গাজার দক্ষিণাঞ্চলেও শুরু হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। মধ্যাঞ্চলের সালা আলদিন সড়কের পূর্বে এবং বিভিন্ন এলাকায় সামরিক যান থেকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। চিকিৎসার সুযোগ না পেয়ে মৃত্যুর প্রহর গুনছেন 20,000-এর বেশি রোগী। গাজায় ক্যান্সার, কিডনি বিকল ও গুরুতর আহতদের জন্য বন্ধ চিকিৎসার পথ। ধ্বংসস্তূপে পরিণত আল শিফা হাসপাতাল থেকে মিলছে জরুরি চিকিৎসা। রোগী ও স্বজনদের দাবি, চিকিৎসার জন্য গাজা থেকে বের হওয়ার নিরাপদ ও নিয়মিত করিডর খুলে দিতে হবে। হামলা চললেও গাজা পরিকল্পনার পরবর্তী ধাপে যেতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত বোর্ড অফ পিস পরিকল্পনায় অস্ত্র হস্তান্তর ও গাজার নতুন প্রশাসনের কাছে ক্ষমতা দেওয়ার বিষয় রয়েছে। হামাস বলছে, ইসরায়েল চুক্তির শর্ত বাস্তবায়ন শুরু করলেই তারা দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। এজন্য ওয়াশিংটনকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে সংগঠনটি। তবে হামাসের এই অবস্থানকে ভিন্নভাবে দেখছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ, সামরিক অভিযান ঠেকিয়ে সময় কিনতেই কূটনৈতিক প্রক্রিয়ায় সায় দিয়েছে হামাস। ইসরায়েলের অভ্যন্তরে পরিকল্পনাটি নিয়ে আপত্তিও বাড়ছে। অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়েও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বেথলেহেমের দক্ষিণ পূর্বে আবু নাজিম এলাকায় ফিলিস্তিনি যানবাহন লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। অ্যাম্বুলেন্স ভাঙচুর এবং কর্মীদের ওপর পেপার স্প্রে ছুড়েছে বসতি স্থাপনকারীরা। একই সঙ্গে এক ফিলিস্তিনি চালকের ট্রাকে হামলা চালিয়ে তার হাত ভেঙে দেওয়ারও অভিযোগ রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় একই পরিবারের শিশুসহ অন্তত 4 জন নিহত হয়েছেন। একই সঙ্গে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ বাড়াতে
যুক্তরাষ্ট্রসহ মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে জেলেনস্কি। এর মধ্যেই সার্বিয়া সফরে গিয়ে ইউরোপীয় সমর্থন জোরদারের চেষ্টা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাতভর রুশ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ব্রোভারি জেলার পুখিভকা এলাকায় ডাবল ট্যাপ ড্রোন হামলায় শিশুসহ একই পরিবারে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। কিয়েভে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডেও পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেন। ইলস্কি ও সিজরান তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলায় আগুন লেগে যায়। রুশ সামরিক সরবরাহ ও যুদ্ধ অর্থনীতিতে আঘাত হানতেই এসব স্থাপনা লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে কিয়েভ। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইউক্রেনের হাতে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা এখনও সীমিত। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়টই এসব ক্ষেপণাস্ত্র ঠেকাতে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যবস্থা হলেও নেই পর্যাপ্ত ব্যাটারি ও ইন্টারসেপ্টর। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, চলতি বছরের প্রথমার্ধে গত বছরের একই সময়ের তুলনায় মিত্রদের কাছ থেকে তারা পেয়েছে মাত্র 1/3 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থন জোরদারে সার্বিয়া সফরে গেছেন জেলেনস্কি। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচের সঙ্গে বৈঠকে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদান, নিরাপত্তা, অর্থনীতি ও যুদ্ধ পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হলেও ইউক্রেনকে মানবিক সহায়তার কথা জানিয়েছে সার্বিয়া এবং ইউক্রেনের ইইউ সদস্যপদের প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেছে ভুসিচ। একই সময়ে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন যুদ্ধের কূটনীতিতে নতুন চাপ তৈরি করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি ঘিরে উঠছে নানা প্রশ্ন। কেন এই সময় এমন জোট? আর এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ কি সরাসরি যুদ্ধে জড়াবে কিনা? চুক্তিতে সে বিষয়টিও স্পষ্ট নয়। এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের অনিশ্চিত পররাষ্ট্রনীতি ও ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়ার কারণে বিকল্প নিরাপত্তা কাঠামোর দিকে ঝুঁকছে মিত্ররা। ঐতিহাসিক ঘোষণা দিয়ে শুক্রবার মক্কায় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মক্কা জয়েন্ট ডিফেন্স প্যাক্ট নামে পরিচিত এই চুক্তির লক্ষ্য যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এবং 3 দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা। চুক্তি অনুযায়ী সদস্য 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে 3 দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে কোনো দেশ আক্রান্ত হলে অন্য 2 দেশ কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা এখনও স্পষ্ট নয়। প্রতিটি পরিস্থিতিতে সরাসরি যুদ্ধে জড়ানোর বাধ্যবাধকতা আছে কিনা সে বিষয়ে চুক্তিতে স্পষ্ট নির্দেশনা নেই, কারণ 3 দেশের নিরাপত্তা হুমকি ভিন্ন। পাকিস্তানের উদ্বেগ ভারত ও আফগানিস্তান, সৌদি আরবের ইরান ও ইরান সমর্থিত গোষ্ঠী, আর তুরস্কের কুর্দি সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলকে ঘিরে। তাই এই প্রতিরক্ষা চুক্তি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণ এবং পরবর্তীতে গাজায় সামরিক অভিযানের পর এই চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। পরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তা আরও গতি পায়। বিশ্লেষকদের মতে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ ও প্রভাব বাড়ানোর লক্ষ্যেই 3 দেশ নতুন কৌশলগত অংশীদারিত্বের পথে এগিয়েছে। নতুন এই সামরিক সমীকরণে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘদিন ধরে সৌদি আরব ও তুরস্কের গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার ওয়াশিংটন। তবে ট্রাম্প প্রশাসনের পরিবর্তনশীল পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত নিরাপত্তা ছাতার বাইরে বিকল্প কাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে মার্কিন নির্ভর নিরাপত্তা ব্যবস্থার বাইরে নতুন কাঠামো গড়ে তোলাই এই জোটের অন্যতম লক্ষ্য। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের কোনো আঞ্চলিক সংকট বা সংঘাতি নির্ধারণ করবে ত্রিদেশীয় এই চুক্তি শুধু কূটনৈতিক বার্তায় সীমাবদ্ধ থাকবে নাকি সামরিক পদক্ষেপের মাধ্যমে নতুন শক্তির ভারসাম্য গড়ে তুলবে। নাসরিন রুমি, সময় সংবাদ। সিরিয়া নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের গোয়েন্দা প্রধান আদেল ইসাকে আটক করেছে লেবানন। জরুরি কাজে বৈরুতের সিরিয়া দূতাবাসে গেলে সাবেক মেজরকে চিহ্নিত করেন কর্মকর্তারা। আদেল ইসাকে সিরিয়ার হাতে তুলে দেওয়ার কথা ভাবছে বৈরুত।
2024 সালের ডিসেম্বরে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের পর বহু সাবেক কর্মকর্তা পালিয়ে লেবাননে আশ্রয় নেন। এর মধ্যে উল্লেখযোগ্য এক নাম ছিল আসাদের গোয়েন্দা প্রধান আদেল ইসা। সম্প্রতি বৈরুতে সিরীয় দূতাবাসে যান সাবেক মেজর জেনারেল আদেল ইসা, কিন্তু দূতাবাস কর্মকর্তারা জানতে পারেন সিরিয়ায় তিনি একজন চিহ্নিত ব্যক্তি। পরে লেবাননের প্রসিকিউটর অফিসে খবর দেওয়া হলে তদন্তকারীরা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে লেবাননে অবৈধভাবে প্রবেশের কথা স্বীকার করলেও নিজের বিরুদ্ধে সব অপরাধের অভিযোগ অস্বীকার করেন ৬৭ বছর বয়সী ইসা। 2015 সালে সিরিয়ার দের আজদোর প্রদেশে স্থলবাহিনীর নেতৃত্বে ছিলেন আদেল ইসা। এর আগে দেশটির 17তম ডিভিশনের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 2016 সালের শেষ দিকে অবসর নেওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে সিরিয়ায় সামরিক দায়িত্ব পালনের সময় কোনো অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। লেবাননের পাবলিক প্রসিকিউটর এর মধ্যেই সিরিয়ার সমকক্ষের কাছে ইসার প্রত্যর্পণ সংক্রান্ত নথি চেয়েছেন। সাবেক এই জেনারেলকে আগামী সোমবার সিরিয়ায় ফেরত পাঠানোর কথা ভাবছে লেবানিজ প্রশাসন। এখন পর্যন্ত লেবাননে আশ্রয় নেয় আসাদ সরকারের আমলের কাউকে আনুষ্ঠানিকভাবে সিরিয়ায় ফেরত পাঠানোর ঘটনা ঘটেনি। তাই ইসাকে হস্তান্তর করা হলে সেটি হবে আসাদ পরবর্তী সিরিয়া ও লেবাননের মধ্যে নতুন বিচারিক সহযোগিতার প্রথম বড় নজির। তবে প্রত্যর্পণের আগে দামেস্ক থেকে আনুষ্ঠানিক অভিযোগ ও আইনি নথি পাওয়ার অপেক্ষায় রয়েছে বৈরুত। আসাদ সরকারের পতনের পর সাবেক নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার ও জবাবদিহির প্রক্রিয়া শুরু করেছে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ। এরই মধ্যে কয়েকজন সাবেক কর্মকর্তাকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা হয়েছে। এমন প্রেক্ষাপটে আদেল ইসার আটক শুধু একটি ব্যক্তিগত মামলা নয়, বরং আসাদ আমলের কথিত নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের দায় নির্ধারণে সিরিয়ার নতুন সরকারের অবস্থানেরও পরীক্ষা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নাগরিকত্ব আবেদন পরবর্তী দীর্ঘসূত্রিতায় চরম হতাশায় পর্তুগালের কয়েক লাখ অভিবাসী। বছরের পর বছর অপেক্ষায় থাকা এসব অভিবাসীরা রেসিডেন্স পারমিট নবায়ন করতে গিয়েও পড়ছেন চরম ভোগান্তিতে। সব শর্ত পূরণ করেও নির্ধারিত সময়ের পরও দীর্ঘ অপেক্ষাকে অপ্রত্যাশিত বলছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন বিপুল সংখ্যক আবেদনের বিপরীতে নেই পর্যাপ্ত জনবল, অভাব রয়েছে রাজনৈতিক সদিচ্ছারও। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। পর্তুগালের জাতীয় পরিচয়পত্র বা সিটিজেন কার্ড ও পাসপোর্ট ইস্যু নবায়ন সহ বিভিন্ন সিভিল রেজিস্ট্রির দায়িত্বে থাকা সংস্থা ইনস্টিটিউট অফ রেজিস্ট্রিজ অ্যান্ড নোটারি দেশটিতে বসবাসরত অভিবাসীদের নাগরিকত্ব আবেদন যাচাই বাছাই শেষে নাগরিকত্ব দেওয়ার কাজটিও করে থাকে এই সংস্থা। সাম্প্রতিক সময়ে বিপুল সংখ্যক আবেদনের বিপরীতে স্বল্প জনবলে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় তৈরি হয়েছে দীর্ঘ জট। কয়েক বছর আগেও আবেদনের 6 মাস থেকে 1 বছরের মধ্যে নাগরিকত্ব মিললেও বর্তমানে অপেক্ষার সময় বেড়েছে কয়েক গুণ। অফিস ভেদে বর্তমানে অভিবাসীদের অপেক্ষা করতে হচ্ছে 2.5 থেকে 4 বছরেরও বেশি সময়। অন্যদিকে নাম বা কাঠামোগত নানা পরিবর্তন আনা হলেও সেবার মানে খুব একটা পরিবর্তন আনতে পারেনি দেশটিতে থাকা অভিবাসীদের রেসিডেন্স পারমিট ইস্যু ও নবায়নের দায়িত্বে থাকা সংস্থা এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম। সব শর্ত পূরণের পরও রেসিডেন্স পারমিট ইস্যু ও নবায়নে দীর্ঘসূত্রিতা আর ভোগান্তির শেষ নেই অভিবাসীদের। আইন মেনে বসবাস ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও নাগরিকত্ব পেতে ভোগান্তি ও দীর্ঘসূত্রিতায় চরম হতাশ অভিবাসীরা। দীর্ঘ সময় এখানে নিয়ম মেনে বসবাস করার পরেও পাসপোর্ট অ্যাপ্লাই করলে দেখা গিয়েছে যে 3 বছর 4 বছর অপেক্ষা করতে হচ্ছে। শুধু তাই না, এখনকার সময়ে আমরা দেখতেছি যে রেসিডেন্স পারমিট, যেটা টেম্পোরারি রেসিডেন্স পারমিট, এটার জন্য যেভাবেই অ্যাপ্লাই করুক না কেন, সরাসরি গিয়ে অথবা অনলাইনে, সব জায়গায় দেখা যাচ্ছে যে একটা লম্বা সময় নিচ্ছে। আমরা আশা করব সরকার আমাদের এই দিকগুলো খুব ডিলে করবে না, যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমাদেরকে প্রবলেমগুলো সলভ করবে। পরিসংখ্যান বলছে দেশের মোট 428টি আইআরএনএ নিষ্পত্তির অপেক্ষায় থাকা নাগরিকত্ব আবেদনের সংখ্যা 5 থেকে 7 লাখ, যা সক্ষমতার তুলনায় অকল্পনীয়। অন্যদিকে নানা পদক্ষেপ সত্ত্বেও আইমায়ও ঝুলে আছে বিপুল সংখ্যক রেসিডেন্স পারমিটের আবেদন। নাগরিকত্ব আবেদন গৃহীত হতে বা রেসিডেন্স পারমিট পেতে অভিবাসীদের চরম ভোগান্তি ও দীর্ঘসূত্রিতার কারণ হিসেবে সরকারের সদিচ্ছাকে দায়ী করছেন অভিবাসন সংশ্লিষ্টরা। তারা বলছেন এসব আবেদন থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে কোনো বিনিয়োগই করছে না। তাই সরকারের সদিচ্ছা ও সরাসরি হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান দেখছেন না তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। 68 বছর বয়সে মৃত্যুবরণ করলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি।
বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পরে রোজারিওর এক ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর্জেন্টাইন গণমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। ২৬ বছর ধরে মেসির এজেন্টের দায়িত্ব পালন করেছেন তার বাবা। মায়ামিতে দলের সঙ্গে অনুশীলন করছিলেন লিওনেল মেসি, আর দুঃসংবাদটা তখনই এলো। রোজারিওতে চিকিৎসাধীন থাকা তার বাবা হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে ৬৮ বছর বয়সে মারা গিয়েছেন লিওনেল মেসির বাবা। অসুস্থতার খবর আগে থেকেই শোনা যাচ্ছিল, এবার তার মৃত্যুর খবর নিশ্চিতভাবেই মানসিকভাবে ভেঙে দেবে এলএম10কে। ইতালি থেকে ইউসেবিও মেসি পাড়ি জমান আর্জেন্টিনায়। তারই সন্তান রোজারিওর একটা স্টিলের কারখানায় কর্মজীবন শুরু করেন সুপারভাইজার হিসেবে। হোর্হে মেসির সঙ্গে ফুটবলের সম্পর্ক তৈরিটাও সেখানে। গ্রান্দোলি নামে একটা অ্যামাচার ইয়ুথ ক্লাবে কোচিং করিয়েছিলেন। লিওনেল মেসির শুরুটাও হয় ওই ক্লাবে। তবে মেসির হরমোনাল গ্রোথ চিকিৎসার জন্য প্রতি মাসে $৯০০ খরচ করার সামর্থ্য ছিল না তার বাবার। সন্তানকে নিয়ে ওই পরিস্থিতির মাঝেই এগিয়ে আসে ফুটবল ক্লাব বার্সেলোনা। শুনতে সহজ মনে হলেও নিজের চাকরি ছেড়ে ১৩ বছর বয়সী ছেলেকে স্প্যানিশ ক্লাবে ট্রায়াল দেওয়ানোটা মোটেও সহজ কাজ ছিল না। তবে বিগত ২৬ বছর ধরে ওই একটা কাজ বেশ ভালোভাবেই সামলালেন হোর্হে মেসি। পেশাদার না হয়েও পেশাদারিত্বের সঙ্গে এজেন্টের দায়িত্ব পালন করতে পারে কয়জন? এছাড়াও ব্র্যান্ড ভ্যালু সামলানো আর হাজার কোটি টাকার ব্যবসা, অব দ্য ফিল্ডে নিজের ছেলের মতোই খেললেন হোর্হে মেসি। তাই বাবার সাথে সম্পর্কটাও বেশ ঘনিষ্ঠ এলএম10-এর। বিশ্বকাপ চলাকালীন তার অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই টুর্নামেন্ট শেষ হতেই পরিবারের কাছে ছুটে যান এই ফুটবলার, যেখানে বাকিরা ব্যস্ত ছিল উদযাপন আর ছুটি কাটানোয়। তবে শারীরিক অসুস্থতা আর পিছু ছাড়ল না। রোজারিওর একটা ক্লিনিকে ভর্তি ছিলেন বেশ কিছুদিন ধরেই। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তাও এমন একটা সময়ে যখন ইন্টার মায়ামির জার্সিতে মাত্র মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। সাব্বির মিথুন, সময় সংবাদ। ২০২৬ বিশ্বকাপকে সফল আয়োজন দাবি করলেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ছিলেন প্রাণনাশের হুমকির মুখে। সন্ত্রাসীরা কয়েকবার মেসিকে হত্যার চেষ্টা করে। রেফারিকেও ফোনে হুমকি দেয় উগ্রবাদী একটি গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের গোপন নথিতে উঠে আসে এমন ভয়ঙ্কর সব তথ্য। স্পেনের গণমাধ্যম জানায় রোনালদো এমবাপেরাও ছিলেন নিরাপত্তার শঙ্কায়। ফাইনাল হেরে তো কেবল বিশ্বকাপটাই মিস হয়েছে, তবে গোয়েন্দা রিপোর্ট একটু এদিক সেদিক কিংবা নিরাপত্তায় ঢিলেমি হলেই যে জীবনটাই যেত মেসির। বোমা মেরে মেসিকে হত্যার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। কয়েকবার চেষ্টা করে পরিকল্পনার খুব কাছে চলে যায় একদল উগ্রপন্থী, তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। এছাড়া পুরো বিশ্বকাপ জুড়ে হয়রানির শিকার হয়েছেন অনেক তারকা ফুটবলার, এমনকি ম্যাচ অফিসিয়ালরাও। এমন সব রোমহর্ষক ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের সফল আয়োজন দাবি করা বিশ্বকাপে। দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই এর ফাঁস হওয়া গোপন নথিতে পাওয়া গেছে এসব তথ্য, যা নিয়ে প্রতিবেদন করেছে স্পেনের গণমাধ্যম প্রেন্সা ইবেরিকা। শুধু মেসি নয়, রোনালদো ছিলেন মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে। এমবাপেকেও সামলাতে হয়েছে বহুমুখী আক্রমণ। গোল মিস করার কারণে স্ত্রী সহ হত্যার হুমকি দেয়া হয় নরওয়ের খেলোয়াড়কে। দক্ষিণ কোরিয়ার পুরো দলকে বিমানবন্দরে শেষ করে দেওয়ার ভয়াবহ পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয় আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারি ফ্রাসোয়া লেটেক্সিয়ার। সে ম্যাচের পর হোয়াটসঅ্যাপে ৬,০০০-এর বেশি হত্যার হুমকি পান রেফারি। ভিডিও সহকারী রেফারির সঙ্গেও ঘটে এমন ঘটনা। আর্জেন্টিনা জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে সরাসরি স্টেডিয়ামে হামলার হুমকি দেয় এক ব্যক্তি। পরে জানা যায় তার টার্গেট ছিল মেসি। রোনালদোকে ঘিরেও ছিল নিরাপত্তা উদ্বেগ। অজ্ঞাত এক ব্যক্তি রোনালদোর হোটেলে ঢুকে তার সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করেন। এমবাপেকে নিয়ে ছড়ানো উত্তেজনা তো সকলেরই জানা। ফরাসি তারকার কুশপুত্তলিকা পোড়ানো হয় জনসমক্ষে, বর্ণবাদী স্লোগান দেয়া হয় তার বিরুদ্ধে। সন্ত্রাসীরা চেষ্টা করেছিল ইংল্যান্ডের মিডিয়া সেন্টারের নিরাপত্তা বেষ্টনী ভাঙার। আশঙ্কা ছিল ড্রোন হামলার। পরে সেখানে ৩ স্তরের বিশেষ নিরাপত্তা দেয় পুলিশ।
বিশ্বকাপ শেষ হলো প্রায় 1 মাস, তবে এখনও চলমান বিতর্ক। আবারও বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র, তবে এ প্রতিবেদন প্রকাশ্যে আসার পর উত্তর আমেরিকার দেশটিতে অ্যাথলেটরা খেলতে যেতে চাইবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। গন্তব্য বদলিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে 1 মৌসুমের জন্য ধারে ইংলিশ লিগ টায়ারের 5ম স্তরের ক্লাব বোরহ্যাম উডে যোগ দিলেন এই ফরওয়ার্ড। মূলত নিয়মিত গেম টাইম পাওয়ার সঙ্গে সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফুলহ্যামের ক্লাব ম্যানেজমেন্ট। সেই সঙ্গে ফারহানকে তার পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভ কামনাও জানায় তারা। কিছুদিন আগে তাকে নিয়ে সংবাদ প্রকাশ করে বিখ্যাত ইংলিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান, যেখানে ফারহান আলী ওয়াহিদকে ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি ফুলহামের সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে উল্লেখ করে তারা। একাডেমি থেকে গেল মৌসুমে ফুলহামের মূল দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ফারহান। এবারের প্রাক মৌসুমে ক্লাবটির সিনিয়র দলেও অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের। নরউইচ সিটির বিপক্ষে ফুলহামের মূল দলের জার্সি গায়ে জড়ান 19 বছর বয়সী এই ফুটবলার। এছাড়া সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আরবেলোয়ার অধীনে আরও 2টি ম্যাচ খেলেন ফারহান। তাতেই লাল সবুজের ফুটবল সমর্থকরা ফারহানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন। অনেকেই ভাবতে থাকেন হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলবেন এই ফরওয়ার্ড। তবে আপাতত 1 মৌসুমের জন্য সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না, কারণ ফারহানকে আগামী 1 মৌসুমের জন্য ধারে ইংলিশ লিগ টায়ারে 5ম স্তরের ক্লাব বোরহাম উড়ে পাঠিয়েছে ফুলহাম। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এমন তথ্য জানায় ইপিএল এর ক্লাবটি। মূলত নিয়মিত গেম টাইম পাওয়ার সঙ্গে সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফুলহামের ক্লাব ম্যানেজমেন্ট। সেই সঙ্গে ফারহানকে তার পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভকামনাও জানায় তারা। ফুলহামের একাডেমির পর বয়সভিত্তিক দলে পারফরমেন্স করে আলোচনায় আসেন ফারহান আলী ওয়াহিদ। গেল মৌসুমে ক্লাবটির অনূর্ধ্ব 18 দলের হয়ে 17 ম্যাচে 7 গোল করেন এই ফরওয়ার্ড। পরবর্তীতে ক্লাবের অনূর্ধ্ব 21 দলের হয়ে অভিষেক ম্যাচেই গোলের দেখা পান ফারহান। সেই সঙ্গে গেল নভেম্বরে প্রিমিয়ার লিগ 2 এর মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নেন এই ফুটবলার। সেই মাসেই 2 ম্যাচে 3 গোল করেন তিনি। ইংলিশ ন্যাশনাল লিগের ট্যামওয়ার্থের বিপক্ষে বোরহাম উডের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন ফারহান আলী ওয়াহিদ। সেই সঙ্গে তার শুরু হবে নতুন যাত্রা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এবার যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে চলছে পরিকল্পিত অপপ্রচার। ড্যাবের সমাবেশে প্রধানমন্ত্রী আওয়ামী নীতির খেসারত দিচ্ছে দেশ, সমাধানের চেষ্টায় সরকার। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। ভারতকে হাসিনা কার্ড খেলতে না দেয়ার হুঁশিয়ারি। শেখ হাসিনা ইস্যুতে ফের পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকার কড়া প্রতিক্রিয়া ভাবাবে দিল্লিকে, বলছেন বিশ্লেষক। আস্থা ফেরানোর দায়িত্ব এখন মোদি প্রশাসনের। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স। জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান এনসিপির। আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। এবং 36 ঘন্টা চরম ভোগান্তির অবসান। যাত্রী নিয়ে ঢাকার পথে রোম বিমানবন্দরে আটকা পড়া বিমানের ফ্লাইট। কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। কাজল, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।